নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6 জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20 ফেব্রুয়ারি। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিরিটি অবনিবাস অষ্টম খণ্ড থেকে, যে বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প নাগপাশ। কিন্তু আপনারা দুজন ছাড়া তো দোতলায় সে রাত্রে কেউ ছিল না। এমনকি একতলা থেকে দোতলায় উঠবার সিঁড়ির কোলাপসিবল গেটটা পর্যন্ত তালাবন্ধ ছিল। চাবিও আপনাদেরই একজনের কাছে ছিল। থানার ওসি নির্মল চাটুর্যে একটু দম নিয়ে বলতে থাকলেন, সেক্ষেত্রে কেমন করে বিশ্বাস করি বলুন? আপনাদের কাকা অরবিন্দবাবুর হত্যার ব্যাপারটা আপনাদের দুজনার একজনও গত রাত্রে জানতে পারেননি। মলয় আর বকুল পাথরের মতো দাঁড়িয়ে, কারো মুখে একটি কথা নেই। নির্মল চাটুর্যে আবার বলতে লাগলেন, একখানা ঘরের পরেই পরপর দুখানা ঘরে পাশাপাশি বলতে গেলে ছিলেন আপনারা দুই ভাই বোন। স্পষ্টই বোঝা যাচ্ছে ঘুমন্ত অবস্থায় আপনাদের কাকা অরবিন্দ চৌধুরীকে পৃষ্ঠদেশে ছোড়াবিদ্ধ করে হত্যা করা হয়েছে। বিছানার চাদরে রক্ত, নিশ্চয়ই ঘুমের মধ্যে অতর্কিতে ছোড়াবিদ্ধ হয়ে খাট থেকে গড়িয়ে মেঝেতে পড়ে গিয়েছিলেন অরবিন্দবাবু, এবং মারাত্মক আঘাতের জন্য কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়েছে। ধরে নিলাম না হয় বাইরে কেউ এসে ওকে হত্যা করেছে, কিন্তু তারপর সেই আততায়ী দোতলা থেকে পালালো কি করে? ছাদের উপর দিয়েও পালাবার কোনো পথ নেই। যেতে হলে বাইরের ওই সিঁড়ি ছাড়া দ্বিতীয় কোনো পথই নেই। মলয় এতক্ষণে ক্ষীণ গলায় বললে, বিশ্বাস করুন, কিছুই আমরা জানতে পারিনি। নির্মল চাটুর্যে হাসলেন, স্পষ্টই অবিশ্বাসের হাসি। নির্মল চাটুর্যের বয়স হচ্ছে 50-এর কাছাকাছি। লোকটা অত্যন্ত রকচটা, কড়া মেজাজের এবং জীবনে কখনো কারো তোষামত করতে পারেনি বলে সারাটা চাকরি জীবনেই তাকে দারোগাগিরি করে কাটাতে হচ্ছে, আর হয়তো হবেও। ব্যাচেলার মানুষ, তাই পরোয়াও বড় একটা কিছুর করেন না। পাশেই দাঁড়িয়েছিল কিরিটি। এই কাহিনী যখনকার, কিরিটি তখন টালিগঞ্জ অঞ্চলের বাড়িতেই থাকে। গড়িয়াহাটায় নতুন বাড়ি করে উঠে আসেনি। তারও বয়স তখন 40-45-এর বেশি নয়। ঘটনাটাও ঘটেছে ঠিক তার পাশের বাড়িতেই। পাশের বাগানওয়ালা 3তলা বাড়িটাই ধনী কোল মার্চেন্ট অরবিন্দ চৌধুরীর। অরবিন্দ চৌধুরীর সঙ্গে আলাপ ছিল কিরিটির প্রতিবেশী হিসেবে। অমায়িক রাশভারী লোক। মধ্যে মধ্যে কিরিটির ওখানে আসতেন তিনি। কিরিটিও তার বাড়িতে যেত। অরবিন্দ চৌধুরী ব্যাচেলার, বিয়ে থা করার নাকি সুযোগই পাননি। জীবনযুদ্ধে এত ব্যস্ত ছিলেন। গরিবের ছেলে ছিলেন চৌধুরী, কিন্তু জীবনে ছিল উচ্চাশা, বড় হবার দুর্গম আকাঙ্ক্ষা। কয়লার খনিতে সাধারণ কর্মচারী হিসাবে প্রথম যৌবনে চাকরি নিয়েছিলেন। তারপর ধীরে ধীরে মালিকের সুনজরে পড়ে কয়লার কন্ট্রাক্টরি ব্যবসা শুরু করেন ছোটখাটোভাবে। ক্রমশ কন্ট্রাক্টরি ব্যবসা জমে ওঠে। আরও পরে কিনলেন একটি ছোট কয়লার খনি। ক্রমশ একটা খনি থেকে 2টো খনি, তারপর 3টে। ইতিমধ্যে অর্থের স্বাচ্ছল্য যখন এলো, দেখলেন অর্থোপার্জনের নেশায় বুঁদ হয়ে থেকে কখন একসময় বয়সটা কোথা দিয়ে চলে গিয়েছে। চুলেও পাক ধরেছে, বিয়ের আর বয়স নেই। বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, একজন মানুষের যা আকাঙ্ক্ষিত সবই আজ তার করায়ত্ত, কিন্তু বয়সটা তার করায়ত্ত থাকেনি। সংসারে আপনার বলতে ছিল এক বড় ভাই সুধাবিন্দু। তিনি প্রথম জীবনেই বিয়ে ফেল করে কোনো চাকরি বাকরি এদেশে না জোটাতে পেরে বর্মা অঞ্চলে পাড়ি জমিয়েছিলেন এক বস্ত্রে।
সুধাবিন্দু অরবিন্দর থেকে 10 বছরের বড়। সব ইতিহাস অরবিন্দর কাছেই শোনা কিরিটির। বাপমা ওদের আগেই মারা গিয়েছিল। 2 ভাই ও 1 বোন। মালতী রানীগঞ্জ অঞ্চলে তাদের মেশোর কাছেই মানুষ। মালতীকে মেশোই বিবাহ দিয়ে গিয়েছিলেন। সে থাকতো পাটনায় তার স্বামীর কাছে। মেশো অবিনাশবাবু একটা কলিয়ারিতে চাকরি করতেন সামান্য মাইনের। সুধাবিন্দু বর্মায় গিয়ে ভাগ্যান্বেষণে যে খুব একটা কিছু লাভবান হয়েছিলেন তাও নয়। তবে ইনসিনের অয়েল রিফাইনারিতে কোনো মতে একটা চাকরি পেয়ে গিয়েছিলেন এক স্থানীয় বাঙালি ভদ্রলোকের সুপারিশ ও চেষ্টায়। তার জন্য অবশ্যই সুধাবিন্দুকে মূল্য দিতে হয়েছিল কিছু। ভদ্রলোকের অনুরা কন্যাটিকে বিবাহ করে। সুধাবিন্দুরই সন্তান মলয় আর বকুল। ছেলে মলয় বড় এবং মেয়ে বকুল তার চাইতে 4 বছরের ছোট। মলয় রেঙ্গুন ইউনিভার্সিটিতে পড়ছিল। বকুলও প্রবেশিকা পরীক্ষায় পাশ করে কলেজে ভর্তি হয়েছিল। ওদের মা অল্প বয়সেই মারা গিয়েছিলেন। মলয়ের তখন 16 ও বকুলের 12 বছর বয়স। তারপর হঠাৎ একদিন হার্ট অ্যাটাকে সুধাবিন্দু মারা গেলেন। ইতিমধ্যে অরবিন্দ গুছিয়ে নিয়েছেন খনির মালিক, ব্যাংক ব্যালেন্স, গাড়ি, বাড়ি। অরবিন্দকে সুধাবিন্দু বছরে 1খানা চিঠি লিখতেন বিজয়া দশমীর প্রীতি ও ভালোবাসা জানিয়ে। অরবিন্দ তার জবাবে প্রণাম জানাতেন। বারদুই গিয়েছিলেনও বর্মায় দাদার কাছে। ব্যাস, আর কোনো যোগাযোগ 2 ভাইয়ের মধ্যে ছিল না। সুধাবিন্দু যদিও শুনেছিলেন ছোট ভাইয়ের অবস্থার উন্নতির কথা, কিন্তু কখনো তার কাছে হাত পাতেননি। প্রচন্ড আত্মমর্যাদা জ্ঞান ছিল তার। বাবার মুখেই ভাই বোন তাদের কাকার কথা শুনেছিল। সুধাবিন্দুর মৃত্যুর পর মলয় টেলিগ্রাফ করে জানিয়েছিল তার বাপের আকস্মিক মৃত্যুর কথাটা অরবিন্দকে। অরবিন্দ সোজা চলে এসেছিলেন পরবর্তী জাহাজে বর্মায় এবং ভাইপো ও ভাইজিকে নিয়ে এসেছিলেন কলকাতায় তার টালিগঞ্জের নবনির্মিত ভবনে। সে আজ 3 বছর আগেকার কথা। সেই থেকে তারা কাকার আশ্রয় রয়েছে। অরবিন্দ মলয়কে তার ব্যবসায় ঢুকিয়ে নিয়েছিলেন। বকুল কলেজে পড়ছিল। মলয়ের বর্তমান বয়স 24-25, বকুলের 22-23। মলয় নিয়মিত ব্যায়াম করে, সুন্দর স্বাস্থ্য, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন যুবক, তবে একটু একরোখা ও গম্ভীর প্রকৃতির। বকুল ভাইয়ের একেবারে বিপরীত। ইতিমধ্যে অর্থাৎ মলয় আর বকুল অরবিন্দের আশ্রয়ে আসার পর মাস 7 বাদে হঠাৎ একদিন ধীরেন এসে হাজির হয় তার মা মালতীকে নিয়ে। ধীরেন মালতীর একমাত্র পুত্র। মালতীর স্বামীর মৃত্যু হয়েছিল ইতিমধ্যে। বিধবা বোন ও তার পুত্র ধীরেনকে ফিরিয়ে দিতে পারলেন না অরবিন্দ। নিজ গৃহেই আশ্রয় দিলেন। মালতীর ক্ষয়রোগ ধরেছিল দারিদ্র্যের ও অভাবের মধ্যে যুদ্ধ করতে করতে। অরবিন্দ মালতীর চিকিৎসার ব্যবস্থা করলেন, কিন্তু চিকিৎসায় কোনো ফল হলো না। মালতী মাসখানেকের মধ্যেই মারা গেল। ধীরেনকে অরবিন্দ তার রানীগঞ্জের কলিয়ারির ম্যানেজার করে দিয়েছিলেন। ধীরেন সেখানেই থাকে, মধ্যে মধ্যে কলকাতায় আসে। এসব কাহিনী কিরিটি প্রসঙ্গক্রমে অরবিন্দ চৌধুরীর কাছে শুনেছিল। সকালবেলা সেদিন সবে সে ওই দিনকার দৈনিক সংবাদপত্রটা খুলে চায়ের কাপে চুমুক দিয়েছে। কৃষ্ণা এসে ঘরে ঢুকল। শুনছ কি? স্ত্রীর মুখের দিকে তাকালো কিরিটি। অরবিন্দ বাবু নাকি খুন হয়েছেন। সে কি? চমকে উঠল কিরিটি। হ্যাঁ, যাও না, দেখো না, পুলিশ এসে গিয়েছে, এইমাত্র জঙ্গলি এসে বললে। কিরিটির আর সংবাদপত্র পড়া হলো না, চা খাওয়া হলো না। স্যান্ডেল জোড়া কোনো মতে পায়ে গলিয়ে গায়ে শালটা জড়িয়ে ঘর থেকে বের হয়ে গেল। পৌষের শেষ। কলকাতা শহরে বেশ শীত পড়েছে। গত রাত্রে আবার এক পশলা বৃষ্টি হওয়ায় সকালে শীতটা যেন কনকনে হয়ে উঠেছিল। একখানা বাড়ির পরে এইখানে একটা খোলা জমি, তারপরে অরবিন্দ চৌধুরীর বাড়ি। 3 তলা বাড়ি, 1 তলায় অফিস, 2 তলায় খানপাচেক ঘর। তার মধ্যে 2টো নিয়ে থাকতেন অরবিন্দ এবং তারই একটার মধ্যে লাইব্রেরি। অরবিন্দের একটা নেশা ছিল রহস্য উপন্যাস ও মাইন সংক্রান্ত যাবতীয় বই পড়ার। প্রচুর কালেকশন। কাজকর্ম সেরে রাত 8টা নাগাদ সামান্য দুধ ও ফল খেয়ে অরবিন্দ শোবার ঘরের সংলগ্ন লাইব্রেরি ঘরে ঢুকে অনেক রাত্রি পর্যন্ত পড়াশোনা করতেন। 2 ঘরের মধ্যবর্তী একটা দরজাও ছিল এবং ঘরের মধ্যেই বাথরুম। বাড়িটা ইংরেজি এল প্যাটার্নের। 2 তলায় আর 2টি ঘর নিয়ে থাকে অরবিন্দর ভাইপো ও ভাইঝি মলয় ও বকুল।
এবং শেষ প্রান্তের ঘরটি, যেটায় বিধবা বোন মালতী এসে আশ্রয় নিয়েছিল মাসখানেকের জন্য, সেটা বর্তমানে খালি, তালা দেওয়া। 1 মাস সে ঘরে মালতী ছিল। তারপর এই বাড়িতেই তার মৃত্যু হয় ক্ষয়রোগে। 3 তলায় 3টি ঘর, সব ঘরগুলি খালি ও তালা দেওয়া থাকে। 4 তলার ছাদে উঠলে বহুদূর পর্যন্ত দেখা যায় খোলা মাঠ। নিচের তলায় 5খানি ঘর। একটা ঘরে অরবিন্দর অফিস। দিনের বেলা কর্মচারীরা আসে, কাজকর্ম হয়, সন্ধ্যায় তারা চলে গেলে ঘরে তালা দেওয়া হয়। বাকি 2টো ঘরের একটি ঘরে কলকাতার অফিসের পুরাতন কর্মচারী বৃদ্ধ রসময় দত্ত থাকেন ও অন্য একটি ঘরে বাড়ির ভৃত্য গোকুল, বামুন, কার্তিক ও ড্রাইভার বাহাদুর, এবং আর 2টো ঘরের একটাই স্টোর রুম ও একটাই কিচেন, এবং সর্বশেষের ঘরটা গেস্ট রুম হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। দারোয়ান যোধা সিং বাইরে গ্যারেজের উপরে ঘরে থাকে। গেট দিয়ে ঢুকে মাঝখানে নুড়ি ঢালা পথ, দুপাশে ফুলের গাছ, এক কোণে গ্যারেজ। গেটের সামনেই 2জন কনস্টেবল প্রহরায় ছিল। তার মধ্যে একজন মোহন সিং। সে কিরিটিকে পূর্বে দেখেছে এবং জানতো যে দারোগা সাহেব নির্মল চাটুর্যের বিশেষ পরিচিত। কিরিটির প্রবেশে তাই কেউ বাধা দিল না। নিচের তলাতেই জনা 2 কনস্টেবল ছিল। কিরিটি সোজা সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। বারান্দাতেই নির্মল চাটুর্যের সঙ্গে দেখা হয়ে গেল। নির্মল চাটুর্য প্রৌঢ় রসময় দত্তর সঙ্গে কথা বলছিলেন। কিরিটিকে দেখে নির্মল চাটুর্য বলে ওঠেন, আরে রায়মশাই যে, আসুন আসুন, আপনার প্রতিবেশী শেষ পর্যন্ত খুন হলেন। তাই শুনেই তো এলাম। পরিচয় ছিল নিশ্চয়ই চৌধুরীর সঙ্গে? নির্মল শুধালেন। ছিল বইকি। যান, শোবার ঘরেই ডেড বডি আছে। শয়নঘরটিও কিরিটির পরিচিত। কয়েকবার এসেছে সে ঘরে। ঘরের মধ্যে পা দিয়েই দাঁড়িয়ে গেল কিরিটি। বেশ বড় সাইজের ঘরটি। উত্তর দক্ষিণে খোলা ঝকঝকে দামি মোজাইক টাইলের ফ্লোর, সাদা কালোয় বরফি প্যাটার্ন। ঘরের দেওয়াল ডিসটেম্পার করা, ঈষৎ নীলাভ রং। দরজায় জানালায় ওই রঙেরই ভারী মোটা দামি পর্দা ঝোলানো। একধারে একটি ডাবল বেড, তার পাশে ছোট একটি ত্রিপায়ার ওপরে ফোন, একটি ল্যাম্প ও দামি একটা টেবিল টাইমপিস জার্মান মেকের। অন্যদিকে একটি ছোট ড্রয়ার ও একটি স্টিলের আলমারি। দেয়ালে গাঁথা একটি আয়রন সেফ আর একটি ছোট ফ্রিজিডিয়ার, একটি রকিং চেয়ার। আর কোনো আসবাবপত্র নেই ঘরে। ঘরের দেওয়ালে একটি মাত্র অয়েল পেন্টিং, ঠিক শয্যার শিয়রের দিকে টাঙানো, অরবিন্দ চৌধুরীর স্বর্গত পিতৃদেবের। খাটের ঠিক কোণ ঘেঁষেই মৃতদেহটা পড়েছিল। বেশ হৃষ্টপুষ্ট মানুষ এবং সত্যিই রূপবান ছিলেন অরবিন্দ চৌধুরী। সাহেবদের মতো টুকটুকে ফর্সা রং, পরনে ডোরাকাটা ফ্লানেলের পায়জামা ও ড্রেসিং গাউন। বাঁদিকে কাত হয়েছিল মৃতদেহটা। একটা হাত চাপা পড়েছে, অন্য হাতটা প্রসারিত ও মুষ্টিবদ্ধ। পৃষ্ঠদেশে বাঁদিকে স্ক্যাপুলা ও ভার্টিব্রাল কলমের মধ্যস্থলে ঠিক হার্ট বরাবর একটি ছোড়া বিদ্ধ। ছোড়াটা একেবারে সমূলে বিদ্ধ। কালো চকচকে মোষের শিঙের সুদৃশ্য বাঁটটি কেবল উঁচু হয়ে বের হয়ে আছে, যেন একটা বিভীষিকার মতো। খাটের একপাশে চপ্পল জোড়া তখনও পড়ে রয়েছে, যেন মনে হয় কেউ খুলে রেখেছে পা থেকে পাশাপাশি। মেঝেতে চাপ চাপ রক্ত, শয্যার চাদরে রক্তের দাগ, এবং শয্যাটি এলোমেলো। শিয়রের কাছে একটা রহস্য উপন্যাস পড়ে আছে, বইটা বন্ধ। মৃতদেহের সামনে এগিয়ে এসে ঝুঁকে পড়ল কিরিটি। চক্ষু দুটি বিস্ফারিত, সামান্য হাঁ করা মুখ। আরো দেখতে পেল কিরিটি বাঁদিকে ঘাড়ের কাছেও একটা গভীর ক্ষতচিহ্ন। সেই ক্ষতস্থান দিয়েও রক্তক্ষরণ হয়ে জমাট বেঁধে কালো হয়ে শুকিয়ে আছে। ঘরের চারপাশে আর একবার তাকালো। শয্যা শিয়রের সামনে টেবিল ল্যাম্পটা জ্বলছে তখন, আর নজরে পড়ল টাইম পিসটা টিক টিক করে চলছে। ঘরের চকচকের মেঝের কোথাও কোনো পদচিহ্ন বা জুতোর চিহ্ন নেই। মধ্যবর্তী লাইব্রেরি ঘরের দরজাটা খোলা। এগিয়ে গেল কিরিটি মধ্যবর্তী দরজাপথে লাইব্রেরি ঘরের মধ্যে। ঘরের মধ্যে চারিদিকে আলমারি ও র্যাক ভর্তি বই, সুন্দরভাবে সাজানো। একটি সেন্টার টেবিল ও খান্দুই সোফা। মেঝেতে লাল রঙের কার্পেট বিছানো, পায়ের পাতা ডুবে যায় পা ফেললে। ওই লাইব্রেরি ঘরের মধ্যে সাধারণত বসে বসে বই পড়তেন অরবিন্দ চৌধুরী। কিরিটি ইতিপূর্বেই 2 দিন ওই লাইব্রেরিতে এসেছে।
অরবিন্দের সঙ্গে গল্প করে গিয়েছে, তাই সেই লাইব্রেরি ঘরটা কিরিটির অপরিচিত নয়। ঘরের সঙ্গে সংলগ্ন একটা বাথরুম আছে। ঘরের সমস্ত জানালাগুলোই বন্ধ। জানালা দরজাগুলো বন্ধ থাকায় দিনের বেলাতেও ঘরের মধ্যে একটা আবছায়া অন্ধকার যেন থমথম করছিল। কিরিটি সুইচ বোর্ডটা খুঁজে সুইচ টিপে ঘরের সব আলোগুলো জ্বেলে দিয়ে আবার ঘরের চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই কিরিটির নজরে পড়ল কিছু কাগজের টুকরো সোফার একপাশে পড়ে আছে, আর সোফার সামনে গোল টেবিলটার উপরে একটি মোটা বই পড়ে আছে। কাগজের টুকরোগুলোতে যেন সব লেখা মনে হলো কিরিটির। নিচু হয়ে কাগজের টুকরোগুলো তুলে নিল এক এক করে খুঁটে খুঁটে। কয়েকটা কাগজের টুকরো পরীক্ষা করতে থাকে কিরিটি। কয়েকটা টুকরো কোনো মতো জোড়া দিতে কয়েকটা অসংবদ্ধ কথা পড়তে পারল। যেমন, সে লজ্জার কাঁটা, তুমি মস্ত বড় লোক, কেন বঞ্চিত করো তোমার মলু, তুমি অস্বীকারী। মনে হয় একটা চিঠি। কে কাকে লিখেছিল চিঠিটা? মলুকে। কিরিটির মনে হলো চিঠিটা যেন গোপনীয়ই ছিল, যার মধ্যে ছিল হয়তো কোনো গোপন কাহিনী, কোনো গোপন কথা কারো। কাগজের ছেঁড়ার টুকরোগুলো কিরিটি তার পকেটে রেখে দিল। ঘরের চারপাশে সব দিকে আরো ভালো করে পরীক্ষা করলো। তারপরেই ঢুকলো হ্যান্ডেল ঘুরিয়ে দরজা খুলে সংলগ্ন বাথরুমে। ঝকঝকে তকতকে বাথরুম। শাওয়ার, কমোড, বেসিন, মিরর, টাওয়েল, র্যাক সবই আছে। টাওয়েল র্যাকে পরিষ্কার একটি টার্কিশ তোয়ালে ঝুলছে, সোপ কেসে সাবান। বাথরুমটার একটি মাত্রই দরজা লাইব্রেরি ঘরের ভিতর দিয়ে, সব কাচের জানালা। কিরিটি বাথরুম থেকে বের হয়ে এলো। বাইরের বারান্দায় বের হয়ে আসতে কিরিটি দেখতে পেল শয়নঘরের ঠিক দরজার সামনে বারান্দায় একটা চেয়ার পেতে বসে সম্মুখে দণ্ডায়মান মৃত্যু অরবিন্দর ভাইপো মলয়কে প্রশ্ন করছেন নির্মল চাটুর্য। তার একপাশে দাঁড়িয়ে বকুল, আর সামান্য দূরে দাঁড়িয়ে আছেন বৃদ্ধ রসময় দত্ত। নির্মল চাটুর্য মলয়ের দিকে তাকিয়ে বলছিলেন, কেমন করে বিশ্বাস করি বলুন? সিঁড়ির কোলাপসিবল গেটে তালা দেওয়া ছিল, সেই চাবিও আপনাদের কাছে থাকে এবং ছিল, অথচ আপনাদের কাকা অরবিন্দবাবুর হত্যার ব্যাপারটা আপনারা দুজনের একজনও কাল রাত্রে জানতে পারেননি। মলয় আর বকুল পাথরের মতোই দাঁড়িয়ে। হঠাৎ কিরিটি ওই সময় প্রশ্ন করে, মলয়বাবু, আপনারা গতকাল রাত্রে কোনো রকম অস্বাভাবিক শব্দ বা চিৎকার শোনেননি কেউ? ভাই ও বোন কিরিটির মুখের দিকে তাকালো। কিরিটি তাদের অপরিচিত নয়, কিরিটি সম্পর্কে তাদের একটা শ্রদ্ধাও ছিল। মলয়বাবু, মলয় মুখ তুলে কিরিটির দিকে তাকালো। মলু নামে কোনো মেয়েকে জানেন? মলু? কেমন যেন বিস্ময়ে তাকায় মলয় কিরিটির মুখের দিকে। হ্যাঁ, ডাকনাম মলু বা নামের সংক্ষিপ্ত ডাক, যেমন ধরুন মালতী, মালবী, মালবিকা, মলিনা, মলয়া, এইরকমই কোনো নাম কখনো আপনার কাকার মুখে শুনেছেন? না তো। বকুল দেবী, আপনি? কিরিটি বকুলের দিকে তাকালো। না, তবে কি? পিসিমার নাম তো মল্লিকা ছিল। কিরিটি যেন হঠাৎ চমকে ওঠে, বলে, হ্যাঁ হ্যাঁ, মল্লিকাও তো হতে পারে। ভালো কথা, মল্লিকা দেবীকে আপনাদের কাকামণি কি নামে ডাকতেন? মলু বলে কি? না তো, তাকে তো বরাবর মল্লিকা বলেই ডাকতে শুনেছি। ও, মনে হলো কিরিটি যেন একটু কেমন হতাশই বোধ করে। আপনি কাল রাতে কখন শুতে গিয়েছিলেন বকুল দেবী? কিরিটি আবার প্রশ্ন করল। কাকামণি তো রাত 10টায় খেয়ে নিতেন, তারপর লাইব্রেরি ঘরে বসে পড়াশোনা করতেন, আমরাও তাই খেয়ে নিতাম। তার আদেশ ছিল রাত 10টার পরে সিঁড়ির গেটে তালা দিয়ে দিতে হবে। আমি গত রাত্রে খাওয়া দাওয়ার পর বোধহয় 10:30টায় সিঁড়ির গেটে তালা দিয়ে নিজের ঘরে চলে গিয়েছিলাম। তালা আপনিই দিতেন বরাবর? হ্যাঁ। কখন ঘুমন? বোধহয় 11টায়। শুয়ে শুয়ে একটা বই পড়ছিলাম, পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছি। মলয়বাবু, আপনি? কিরিটি এবারে মলয়ের দিকে চেয়ে প্রশ্ন করল। আমাদের ক্লাবের গতকাল ক্রিকেট ম্যাচ ছিল, খুব টায়ার্ড ছিলাম, আগেই খেয়ে নিয়ে শুতে শুতেই ঘুমিয়ে পড়েছিলাম। বকুল দেবী, গেটের চাবিটা বোধহয় আপনার কাছে থাকতো? হ্যাঁ। আচ্ছা, গত রাত্রে কোলাপসিবল গেটের তালাটা দেওয়ার পর সেটা ঠিক লেগেছিল কিনা নিশ্চয়ই পরীক্ষা করে দেখেছিলেন? দেখেছি, তালা ঠিকই লাগানো হয়েছিল,
কারণ আজ আমিই তো তালা খুলে দিয়েছি। কখন? ভোর 5টায়। অত সকালেই সাধারণত তালা খুলতেন নাকি? হ্যাঁ। কেন? খুব ভোরে কাকামণি লেবু দিয়ে গরম জল 1 গ্লাস খেতেন প্রত্যহ। গোকুল এসে গরম জল আর লেবু কাকামণিকে দিয়ে যেত। কখন উঠতেন ঘুম থেকে অরবিন্দবাবু? খুব আর্লি রাইজার ছিলেন কাকামণি। কি শীত কি গ্রীষ্ম, বরাবর ভোর 4টে নাগাদ উঠে পড়তেন। তারপরই ঠান্ডা জলে স্নান করতেন। ইতিমধ্যে গোকুল লেবু জল দিয়ে যেত। সেটা খেয়ে লাইব্রেরিতে বসে বেলা 8টা পর্যন্ত পড়াশোনা করতেন। তারপর জামা কাপড় পরে নিচের অফিসে যেতেন। এখানে আমরা আসা অবধি ওই রকমই দেখে এসেছি। ভাই বোনকে আর প্রশ্ন করার কিছু ছিল না। তাই এবার কিরিটি বৃদ্ধ রসময় দত্তর দিকে তাকালো। রসময় বাবু। আগে, আপনি তো চৌধুরী মশাইয়ের কাছে অনেক বছর আছেন। হ্যাঁ, তা প্রায় 5-6 বছর তো হবেই। ব্যবসার সব খবর নিশ্চয়ই আপনি জানতেন? জানতাম। কোথাও কোনো গোলমাল ছিল না? না। তবে তবে ইদানিং আমাদের রানীগঞ্জের কলিয়ারির কাজকর্ম ভালো চলছিল না বলে একটু চিন্তিত ছিলেন। আগে নিশ্চয়ই ভালো চলতো। হ্যাঁ। তবে ইদানিং ভালো চলছিল না কেন? পুরানো ম্যানেজার তারকদাস ঘোষ রেজিগনেশন দিলেন। তখন ওর ভাগ্নে ধীরেনবাবুকে ম্যানেজার করে বসানোর পর থেকেই ক্রমশ ওই খনির কাজকর্ম কেমন যেন ডিটোরিয়েট করতে শুরু করে। তারকদাস ঘোষ খুব এফিসিয়েন্ট ছিলেন বুঝি? সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ধীরেনবাবুকে প্রথমে সেখানে কাজকর্ম দেখানোর জন্য পাঠানো হয়। বাবুর ইচ্ছে ছিল কাজকর্ম শিখলে তারপর তাকে ম্যানেজার করে দেবেন। ধীরেন ছেলেটি যেমন চালাক তেমনি বুদ্ধিমান ও কর্মঠ। দেখা গেল 2 মাসের মধ্যেই সে কাজকর্ম চমৎকার বুঝে নিয়েছে। আর তখন থেকেই তারকদাস বাবুর সঙ্গে ধীরেনের খিটিমিটি বাঁধে। তারপর ক্রমশ এই ব্যাপারটা জটিল হয়ে উঠতে থাকে। তারকদাস বাবুর বয়স কত হবে? বছর 48। আচ্ছা বলুন তারপর। তারকদাস ঘোষ রেজিগনেশন দিয়ে চলে গেলেন। তা তিনি এখন কোথায়? শুনেছি তিনি এখন কাতরাসগড়ের কাছে অন্য একটা খনির ম্যানেজার নিযুক্ত হয়েছেন। আচ্ছা, ধীরেন তো বলছিলেন খুব চালাক, চতুর, কর্মঠ এবং কাজ ভালো বুঝে গিয়েছিল। তবে তাকে ইনএফিসিয়েন্ট বলছেন কেন? কাজকর্ম ঠিক নয়, কারণ মনোযোগ দিয়ে কাজ করলে এখনো সে করতে পারে। কিন্তু কিন্তু কি? 2টি ব্যাধির জন্যই। ব্যাধি? আগে স্ত্রীলোক আর মদ। বলে আর চোখে রসমা দত্ত যেন অদূরে দাঁড়িয়ে থাকা বকুলের দিকে তাকালেন। বকুল মাথাটা নিচু করল। ব্যাপারটা কিন্তু নির্মল চাটুর্যের নজরে না পড়লেও কিরিটির দৃষ্টিকে ফাঁকি দিতে পারে না। কিরিটি রসমা দত্তকে আর কোনো প্রশ্ন করল না। সে হঠাৎ বকুলের দিকে তাকিয়ে বললে, বকুল দেবী, কোলাপসিবল গেটের তালাটা একবার দেখতে পারি? বকুল কোনো কথা না বলে এগিয়ে গিয়ে কোমর থেকে চাবির গোছা নিয়ে গেট থেকে তালাটা খুলে এনে কিরিটির হাতে দিল। একটা ভারী মজবুত পুরাতন পিতলের তালা। একসময় ওই তালার খুব চাহিদা ছিল। তালাটা হাতে নিয়ে পরীক্ষা করতে করতে হঠাৎ কিরিটির দৃষ্টি যেন তীক্ষ্ণ হয়ে ওঠে। সে বললে, তালাটা আমার কাছে থাক। কিরিটি তালাটা পকেটে রেখে দিল। চাবিটাও চাই তালায়, বকুল দেবী। বকুল রিং থেকে খুলে চাবিটাও কিরিটির হাতে তুলে দিল। চাবিটাও কিরিটি তার জামার পকেটে রেখে দিল। অতঃপর চ্যাটার্জির দিকে তাকিয়ে কিরিটি বললে, আমার কাউকে আর কিছু জিজ্ঞাসা করবার নেই। এবার আপনি যা করণীয় করুন। আপনি চললেন নাকি? হ্যাঁ। কিরিটি কারো দিকেই আর তাকালো না। সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে গেল। নির্মল চাটুর্যে তার বাকি কাজগুলো শেষ করতে ব্যস্ত হয়ে উঠলেন। জবানবন্দি সকলে নিয়ে মৃতদেহ মর্গে পাঠাবার ব্যবস্থা করে ও বাড়িতে 2জন পুলিশ প্রহরা রেখে অরবিন্দবাবু শয়নঘরের তালা দিয়ে চাবিটা সঙ্গে করে বেরোতে বেরোতে ওই বাড়ি থেকে বেলা 4টে হয়ে গেল। ওই দিনই সন্ধ্যাবেলা কিরিটি তার বসবার ঘরে একটা শাল গায়ে জড়িয়ে সোফায় বসে একটা চুরুটে অগ্নিসংযোগ করে টানছিল। ফিরে এসে ছেঁড়া চিঠির টুকরোগুলো জোড়া দেবার অনেক চেষ্টা করেছিল, কিন্তু ঠিক যেন যথাস্থানে প্রত্যেকটি টুকরো জোড়া লাগাতে পারেনি। কিন্তু না পারলেও মোটামুটি যা সে বুঝতে পেরেছে, ছেঁড়া কাগজের টুকরোগুলো একটা চিঠিরই ছিল এবং নিঃসন্দেহে ওই চিঠিটা
যে যাকেই লিখুক না কেন চিঠিটা গোপনীয়, নচেত চিঠিটা ছিঁড়ে ফেলা হতো না। চিঠির হস্তাক্ষর দেখে কিরিটির বুঝতে কষ্ট হয়নি কোনো স্ত্রীলোকের লেখা চিঠিখানা। চিঠির খানিকটা অংশ জোড়া দিয়ে যেটুকু সামান্য সে উদ্ধার করতে পেরেছিল সেটা হচ্ছে একটা সেন্টেন্স, আজ তুমি মস্ত বড় লোক, কিন্তু আমি পথের ভিখারি। ওই লেখা থেকে অনুমান করা কষ্ট নয়, কোনো প্রার্থনাই ছিল কোনো নারীর কাছ থেকে ওই চিঠির মধ্যে, এবং যার জন্য প্রার্থনা করা হয়েছিল সে আর কেউ নয়, স্বয়ং অরবিন্দবাবুই হয়তো। কোনো নারী তাকে লিখেছিল চিঠিটা, কিন্তু কে সে নারী? ব্যাচেলর অরবিন্দবাবুর জীবনের সঙ্গে তবে কি কোনো নারী জড়িত ছিল? কিরিটি অবশ্যই কখনো ওর সঙ্গে আলাপে সে কথা বুঝতে পারেননি। অরবিন্দবাবুকে দেখে কখনো ওই ধরনের কথা মনেও হয়নি কিরিটির, বরং ভদ্রলোকের সৌম্য শান্ত চেহারা ও কথাবার্তা এবং আচরণের মধ্যে এমন একটা কৃষ্টি ও আভিজাত্যের ভাব ছিল যাতে করে একটা কেমন যেন শ্রদ্ধার অনুভূতি আসতো সবসময় তার প্রতি। তবে কোনো মানুষকেই তো আর পুরোপুরি তার বাইরের ব্যবহার ও আচার আচরণ দেখে জানা যায় না, এবং তা সম্ভবও নয়। তার মনের নিভৃতে কোনো গোপন রহস্য লুকানো ছিল কিনা সযত্নে তা কি কারোর সঙ্গে কিছুদিন মেলামেশা করলেই বোঝা যায়? তা তো যায় না। বাইরে ওই সময় জুতোর মৃদু শব্দ শোনা গেল। কে? রসময় বাবু? আগে রায়মশাই। আসুন ভিতরে, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। রসময় দত্ত এসে ঘরে প্রবেশ করলেন। বিকেলে আপনি আমাকে ফোন করেছিলেন আসবার জন্য। হ্যাঁ, বসুন। রসময় দত্ত মুখোমুখি একটা সোফায় বসলেন। যত না বয়স হয়েছে তার চেয়ে বেশি বুড়িয়ে গেছেন ভদ্রলোক। মাথার চুল সবই প্রায় সাদা, বলিরেখাঙ্কিত কপাল, ভাঙা গাল, চোখ দুটি কোটরাগত কিন্তু দৃষ্টি বুদ্ধিদীপ্ত। কি ব্যাপার রায়মশাই? তখন আরো কিছু প্রশ্ন করার আমার ইচ্ছা ছিল আপনাকে, কিন্তু ওদের সামনে করতে পারিনি। রসময় সপ্রশ্ন দৃষ্টিতে তাকালেন কিরিটির মুখের দিকে। বেশ কয়েক বছরই যখন আপনি অরবিন্দ চৌধুরীর সঙ্গে ছিলেন তখন নিশ্চয়ই তাকে ভালো করে চিনবারও অবকাশ পেয়েছেন। রসময় চুপ করে থাকেন, কোনো জবাব দেন না। আচ্ছা রসময় বাবু, তার মানে আপনার মৃত মনিবের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু জানেন? উনি প্রয়োজনের বেশি কখনো একটা কথাও বলতেন না। তাছাড়া আমার সাথে ব্যবসা সংক্রান্ত কথাবার্তা ছাড়া বড় একটা কথাই হতো না। তবে কথাবার্তা না হলেও ইদানিং কিছুদিন ধরেই তাকে কেমন যেন একটা আনমনা চিন্তিত মনে হয়েছে। কেন? তা ঠিক বলতে পারবো না। ব্যবসা সম্পর্কে কিছু? না। ইনকাম ট্যাক্স? না। পারিবারিক কোনো ব্যাপার? মনে হয় না। তাছাড়া তার পরিবার বলতে তো তিনি নিজে, ভাইপো ভাইজি আর একটি ভাগ্নে। কিন্তু আপনি যে সকালে বলছিলেন ওই ভাগ্নে ধীরে ইদানিং তেমন কাজকর্ম করতে পারছিল না। হ্যাঁ বলেছি। সেজন্য তো চিন্তা হতে পারে। ঠিক বলতে পারবো না। কিংবা ধরুন সেই ম্যানেজার তারক দাস ঘোষ, লোকটা কেমন ছিল? মনে হয় সে বেশ কয়েক বছরে গুছিয়েই নিয়েছিল, নচেত সে হয়তো অত সহজে রেজিগনেশন দিয়ে যেত না। সেও তো শত্রুতা করতে পারে। তা করা অসম্ভব নয়, তবে সেরকম কিছু থাকলে আমি জানতে পারতাম। লোকটার প্রকৃতি কিরকম ছিল? একটু উদ্ধত টাইপের ছিল, তবে বেজায় ধূর্ত ও উচ্চাভিলাষী। অরবিন্দবাবুর প্রতি কোনোরকম বিদ্বেষ পোষণ করতেন কি? তা ঠিক বলতে পারবো না। আচ্ছা রসময় বাবু, আপনি তো অনেকদিন চৌধুরীর সঙ্গে ছিলেন, তার জীবনে কোনো ঘটনা ছিল কিনা বলতে পারেন? সেরকম কোনো কিছুর আভাস কোনোদিন আমি পাইনি রায়মশাই। তাছাড়া একটু আগেই তো আপনাকে বললাম কর্তা খুবই চাপা প্রকৃতির লোক ছিলেন। কাজকর্মের কথা ছাড়া অন্য কোনো কথা আমার সঙ্গে কখনো হতো না। আপনার সঙ্গে অরবিন্দবাবুর পরিচয় কি করে হয়েছিল? ওর দাদা সুধাবিন্দুবাবুর সঙ্গে আমিও বর্মার ইনসিন অয়েল রিফাইনারিতে চাকরি করতাম। একবার অরবিন্দবাবু রেঙ্গুনে দাদার ওখানে যান, সেই সময় আলাপ ওর সঙ্গে। আমার ওকে ভালো লাগে, ওরও আমাকে ভালো লাগে। উনি আমাকে তখন বলেছিলেন এখানে এসে তার কারবারে যোগ দিতে, কিন্তু আসেনি। পরে সুধাবিন্দুবাবুর মৃত্যুর পর যখন মলয় আর বকুল এদেশে চলে আসে, আমিও চলে আসি। সঙ্গে সঙ্গে উনি আমাকে ওর কারবারে কাজ দেন। তখন ওর ব্যবসা ভালো চলছিল, সেই থেকেই আছি। আপনার সংসারে কে কে আছেন?
আমি মশাই ব্যাচেলার মানুষ। আচ্ছা, অরবিন্দবাবুর মুখে কখনো মলু নামটা শুনেছেন? না তো, কে সে? একটি স্ত্রীলোক। স্ত্রীলোক? হ্যাঁ, আমার ধারণা সেই স্ত্রীলোকটির সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। কি করে জানলেন? জেনেছি যেমন করেই হোক। রসময় কোনো তার জবাব দিলেন না, কেমন যেন চুপচাপ হয়ে বসে রইলেন। রসময় বাবু, আগে আপনি নিশ্চয়ই চান তার হত্যাকারী ধরা পড়ুক? সর্বান্তকরণে চাই। আমার দ্বারা কোনো সাহায্য হলে আমি সর্বদাই তার জন্য প্রস্তুত আছি, জানবেন। অতঃপর রসময় দত্ত বিদায় নিলেন। পরের দিন সকালে কিরিটি তার বসবার ঘরে বসেছিল। একজন সুপরিচিত সৌম্যদর্শন প্রৌঢ় ঘরে এসে ঢুকলেন। আসুন ডক্টর সেন। পরীক্ষা করেছিলেন তালাটা আর চাবিটা? হ্যাঁ, ডক্টর সেন বললেন। কিছু পেলেন? একটা আশ্চর্য ব্যাপার আবিষ্কার করেছি। কি বলেন তো? ওই তালাটার চাবির ফোকরে সাবানের মতো কিছু লেগেছিল কি? আশ্চর্য, আপনি জানলেন কি করে? সেই রকম সন্দেহ হয়েছিল বলেই আপনার কাছে আমি তালাটা পরীক্ষা করতে পাঠিয়েছিলাম। এখন বুঝতে পারছি তালাটা সে রাত্রে হত্যাকারী কি করে খুলেছিল। কি করে? সাবানের সাহায্যে? মৃদু হেসে কিরিটি বলল, না। তবে একটা ডুপ্লিকেট চাবির সাহায্যে। তাই নাকি? হ্যাঁ, আটঘাট বেঁধেই হত্যাকারী কাজে নেমেছিল। সাবান দিয়ে ওই চাবিটার একটা ইমপ্রেশন নিয়ে তারই সাহায্যে একটা ডুপ্লিকেট চাবি করে, যার সাহায্যে সে দুর্ঘটনার রাত্রে কোলাপসিবল গেটের তালাটা খুলে দোতলায় প্রবেশ করে। তারপর তারপর তো ব্যাপারটা জানেনি। কিন্তু চাবিটা কার কাছে থাকতো? বকুল দেবীর কাছে। তাহলে তো আপনার অনুমান ঠিক ডক্টর সেন। এমন একটা লোক ডুপ্লিকেট চাবি করেছিল যার পক্ষে সাবানের সাহায্যে আসল চাবির একটা ইমপ্রেশন নেওয়া আদৌ কষ্টসাধ্য ছিল না। এবং তার ওই বাড়িতে যাতায়াত তো ছিলই, এমনকি সে ওদের সকলের পরিচিত, যার জন্য তার প্রতি কোনো সন্দেহ হবার কথা নয়। ঠিক আছে, ধন্যবাদ ডক্টর সেন। দুটি সূত্র যা আমার হাতে এসেছে তার একটা পরিষ্কার হয়ে গেল। আরও কিছুক্ষণ পরে ডক্টর সেন বিদায় নেবার পর হঠাৎ কিরিটি উঠে দাঁড়ালো। কৃষ্ণা ওই সময় এক কাপ কফি নিয়ে ঘরে প্রবেশ করল। কিরিটিকে শালটা গায়ে জড়াতে দেখে প্রশ্ন করলো, বেরোচ্ছ নাকি? হ্যাঁ, একটু বেরোবো। কথাটা বলে কিরিটি কৃষ্ণার হাত থেকে কফির কাপটা নিল। কোথায় যাচ্ছ? ফিরতে দেরি হবে নাকি? না, অরবিন্দ চৌধুরী বাড়ি যাচ্ছি। ঘন্টাখানেকের মধ্যে ফিরে আসবো। কৃষ্ণা আর কোনো কথা বলল না। অরবিন্দের গৃহে বাইরের ঘরেই রসমা দত্তর সঙ্গে দেখা হয়ে গেল কিরিটির। আসুন রায়মশাই। মলয়বাবু, বকুল দেবী সবাই আছেন? কিরিটি শুধাল। হ্যাঁ, তারা উপরেই আছে। ধীরেনবাবু এসেছেন, রসময় বললেন। তাই নাকি? কখন? কাল রাত্রে। তিনি বাড়িতে আছেন? হ্যাঁ, যান না। সকলকে বোধহয় উপরে কর্তার ঘরেই পাবেন। সলিসিটার মিত্রও এসেছেন। সলিসিটার? হ্যাঁ, মলয়বাবু গতকাল তাকে ফোন করেছিলেন আসবার জন্য। কেন? কোনো উইল করে গিয়েছেন কিনা জানবার জন্য। উইল আছে নাকি তার? হ্যাঁ, সেই উইলের ব্যাপারেই তো সলিসিটার মিত্র এসেছেন কিছুক্ষণ আগে। চলুন না, উপরে যাওয়া যাক। না, আপনি উপরে যান, আমি যাব না। কিরিটি আর রসমা দত্তকে অনুরোধ করলো না। উপরে সিঁড়ির দিকে এগিয়ে গেল। সিঁড়ির মাথাতেই ভৃত্য গোকুলের সঙ্গে কিরিটির চোখাচোখি হয়ে গেল। গোকুল একটা ট্রেতে কয়েকটা ধুমায়িত চায়ের কাপ নিয়ে অরবিন্দের শয়নঘরের দিকে এগোচ্ছিল। গোকুল, কিরিটি ডাকলো। সবাই এই ঘরে আছেন, আসুন, গোকুল বললে। কিরিটি গোকুলকে অনুসরণ করল। ঘরে গোকুলের পিছনে পিছনে ঢুকতেই ঘরের মধ্যে উপস্থিত সকলেরই নজরে পড়ল কিরিটির উপর। পাশাপাশি দুটো সোফার একটায় মলয় ও বকুল দুই ভাই বোন বসে। অন্য একটা সোফায় দুজন অপরিচিত ব্যক্তি, তার মধ্যে একজন মোটা সোটা প্রৌঢ়। মাথার সম্মুখভাগের অর্ধেকটার বেশি চকচকে টাক, চোখে মোটা কালো ফ্রেমের চশমা, পরনে স্যুট, বেশ দামি গরম স্যুট, কোলে একটি চামড়ার ফোলিও ব্যাগ। তার পার্শ্বে উপবিষ্ট যে সে বয়সে তরুণ, মনে হয় 24-25-এর বেশি বয়স হবে না। ফর্সা রং, বেশ স্বাস্থ্যবান, পরনে দামি স্যুট। কিরিটি যেন কয়েকটা মুহূর্ত যুবকের মুখের দিকে চেয়ে থাকে।
তারপরে মলয়ের কুঞ্চিত ভুরু তার দৃষ্টি আকর্ষণ করে। মলয়ের মুখে যেন একটা স্পষ্ট বিরক্তির ছাপ। মিস্টার রায়, আমরা একটু এখন বৈষয়িক ব্যাপারে ব্যস্ত আছি। আপনি অন্য সময় আসবেন যদি আপনার কিছু কথা থাকে। কিরিটি মলয়ের কথা আর কোনো জবাবই দিল না। সলিসিটার মিত্রর দিকে তাকিয়ে বললে, আপনি বোধহয় মিস্টার মিত্র, মৃত অরবিন্দ চৌধুরীর সলিসিটার। মিস্টার মিত্র জবাব দিলেন, আপনি? জবাব দিল মলয়, উনি কিরিটি রায়। সলিসিটার মিস্টার মিত্রের মুখখানা সহসা যেন উজ্জ্বল হয়ে ওঠে। তিনি বলেন, আপনি কিরিটি রায়? আসুন আসুন, আপনার নামই শুনেছি, কিন্তু চাক্ষুষ পরিচয়ে সৌভাগ্য হয়নি। বসুন না। কিরিটি মৃদু হেসে বললে, না, বলবো না। আপনাদের মধ্যে বোধহয় অরবিন্দবাবুর উইল সংক্রান্ত বৈষয়িক ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছিল। হ্যাঁ, মলয়বাবু কাল আমাকে ফোন করেছিলেন উইলের ব্যাপারে, তাই এসেছি। কিন্তু প্রবেশন না নেওয়া পর্যন্ত তো উইল কার্যকরী করা যাবে না। কিরিটি মৃদু হেসে বললে, তা অবশ্যই যাবে না। উইলও দেখাবো না, কেবল উইল সম্পর্কে মোটামুটি ওদের জানিয়ে দেব। ওই সময় সুশ্রী যুবকটি কথা বললে, আচ্ছা মিস্টার মিত্র, আমি তাহলে এবারে যাই। তাছাড়া আমার উইলের ব্যাপার জেনেই বা কি হবে? মিস্টার মিত্র বললেন, কেন জানবেন না কেন? আপনিই বসুন ধীরেনবাবু, আপনারও জানা দরকার। না মিস্টার মিত্র, ধীরেন জবাব দিল, আমার জানবার কিছু নেই। আমি তার বোনের ছেলে, ভাগ্নে। আমাকে তিনি জীবনের স্থিতি করে দিয়ে গিয়েছেন, তাতেই কৃতজ্ঞ আমি। আমাকে যে উইলে কিছু দেননি তা আমি জানি। কি করে জানলেন? মিস্টার মিত্র প্রশ্ন করলেন। কেন জানবো না? এ তো সোজা কথা। নিজের ভাতুষপুত্র ভাতুষপুত্রীকে ছেড়ে আমাকে সম্পত্তি দিয়ে যাবেন তিনি কোন দুঃখে? সে জানি না, তবে আপনি ভালোভাবেই লাভবান হয়েছেন উইল অনুযায়ী। সে কি মশাই, আপনি যে আমাকে রীতিমতো তাজ্জব বানিয়ে দিচ্ছেন। খুব তাজ্জব লাগছে বুঝি? তা একটু লাগছে বই কি, অসম্ভব কিছু ঘটলে তাজ্জবই তো বলতে হয়। কিটি চকিতেই একবার সকলের মুখের দিকে তার দৃষ্টিটা ঘুরিয়ে নিল। মলয়ের চোখে মুখে যেন রীতিমতো একটা বিস্ময়। তাহলে জেনে রাখুন ধীরেনবাবু, আপনি উইলের মধ্যে যা লেখা আছে তা জানতে পারলে হয়তো রীতিমতো তাজ্জবই হবেন। তাই নাকি? ধীরেনের কণ্ঠস্বরে কৌতূহল নয়, যেন খানিকটা বিদ্রুপী প্রকাশ পেল। মলয় ওই সময় বিশেষ যেন আগ্রহের সঙ্গে প্রশ্ন করল, কি লেখা আছে উইলে মিস্টার মিত্র? মিস্টার মিত্র বললেন, প্রবেশন নেওয়ার পর আপনারা উইলের ডিটেলস জানতে পারবেন, কারণ আমার উপরে মিস্টার চৌধুরীর নির্দেশ আছে প্রবেশন না নেওয়া পর্যন্ত উইলের সব কথা আপনাদের না জানাতে। এবং তাই বলছি, তার সম্পত্তির ওয়ারিশন হিসাবে আপনাদের তিনজনকেই, অর্থাৎ আপনি, আপনার বোন বকুল দেবী ও ধীরেনবাবু, জয়েন্ট পিটিশন করে হাইকোর্ট থেকে প্রবেশন নেবেন, কারণ আপনারা সকলেই তার সম্পত্তি ও টাকা কড়ির ওয়ারিশন। মলয় অধৈর্য কণ্ঠে বললে, তিনজনেই আমরা ওয়ারিশন? হ্যাঁ, তিনজনেই। সমানভাবে? না। তবে? মলয় প্রশ্ন করল। মোটামুটি এই মুহূর্তে এইটুকু বলতে পারি, অরবিন্দবাবু, অর্থাৎ আমার মক্কেলের ব্যাংক ব্যালেন্স, 3টে মাইন, এখানকার বাড়ি, পাটনার বাড়ি ও কাশির বাড়ি, সব অ্যাসেট ধরলে প্রায় কোটি টাকার কাছাকাছি হবে। ধীরেন বলেন কি, এই যে একটা রীতিমতো ফরচুন? তা বলতে পারেন ধীরেনবাবু। মলয় আবার অসহিষ্ণু কণ্ঠে বলে, কিন্তু ভাগাভাগিটা কেমন হয়েছে? সমান 3 ভাগ? না, আগেই তো বললাম। কলকাতার বাড়ি ও ব্যাংকে 40,000 নগদ টাকা পাবেন বকুল দেবী। সকলেই যুগপৎ বকুলের দিকে তাকালো। তার চোখ দুটো যেন ছলছল করে ওঠে। তারপর মলয় আবার প্রশ্ন করল, কাশির বাড়ি ও 2টো খনির মালিক হবেন ও ব্যাংকের নগদ 20,000 টাকা পাবেন ধীরেনবাবু। ধীরেন বলল, বলেন কি, সত্যি বলছেন স্যার? হ্যাঁ, তবে তার মধ্যে একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ। কি শর্ত? আপনি তার মনোনীত পাত্রীটিকে বিবাহ করার পরই সব পাবেন। পাত্রী? তার মনোনীত পাত্রী? হ্যাঁ। সেটি আবার কে? ভারী অদ্ভুত, কিছুই আমি জানলাম না, অথচ আপনার নামে একটা চিঠি আছে, সেই চিঠি পড়লেই সবকিছু জানতে পারবেন। এসব ছাড়াও উইলে আরো অনেক কথা আছে, যা উইলের প্রবেশন পাওয়ার পর আমি জানাবো।
তা তো বুঝলাম। তা পাত্রীটি কে, কোথায় থাকেন ভদ্রমহিলা? কাশিতে। কাশিতে? হ্যাঁ, সেখানে হরিসাধন চট্টোপাধ্যায় নামে এক ভদ্রলোক আছেন। তারই একমাত্র মেয়ে বিমলা। বেঁচে থাকলে তিনি বিয়ে দিয়ে যেতেন, কিন্তু কিটি নিঃশব্দে এতক্ষণ দাঁড়িয়ে ওদের কথোপকথন শুনছিল। সে এবারে প্রশ্ন করল, কিন্তু কি মিস্টার মিত্র? উইলটা মিস্টার চৌধুরী মাত্র মাস 2 আগে করেছিলেন মিস্টার রায়। তাই নাকি? হ্যাঁ, কারণ তার কেমন যেন ধারণা হয়েছিল। কি ধারণা হয়েছিল? কিরিটি জিজ্ঞাসা করলো। তার হঠাৎ কোনো বড় রকমের বিপদ আপদ হতে পারে। বিপদ আপদ মানে জীবন সংশয়? ঠিক তাই। তার কোনো কারণ দর্শিয়েছিলেন কি? না, তবে বলতেন প্রায়ই আমাকে, হয়তো শেষ পর্যন্ত বেঘরে প্রাণ দিতে হতে পারে। আর কিছু বলেননি? না। মলয় ওই সময় প্রশ্ন করল, আর আমার ভাগ্যে কি পড়েছে? ব্যাংকের 50,000 টাকা। আর আর কিছুই নয়। বলেন কি, ব্যাংকে কি মাত্র ওই 1,10,000 টাকাই ছিল? না, সম্ভবত বেশি আছে। সেসব একটা ট্রাস্টির হাতে যাবে। তারা পার্টনার বাড়িটা আশ্রমে পরিণত করে সমাজে যারা নির্যাতিত, অত্যাচারিত সেই রকম মেয়েদের আশ্রয় দেবে। মলয় হঠাৎ বলে ওঠে, দিস ইজ অ্যাবসার্ড। হতেই পারে না। উইলে তাই লেখা আছে মোটামুটি। আমি মামলা করব। দাদা, বলে ওঠে বকুল, তুই থাম। আমরা আপন ভাইপো ভাইজি কিছুই পাবো না। আর কলকাতায় কে এক ভাগ্নে, সে পাবে লায়ন্স শেয়ার। কিন্তু কাকামণি যা করে গেছেন, ভীমরতি হয়েছিল তার। আমি কিছু চাই না দাদা, তুমি সব নিও। গ্ল্যাটিস, ওর মধ্যে শর্মা নেই। ধীরেন শান্ত গলায় ওই সময় বললে, আমিও কিছু চাই না মলয়দা। কেন হে, তুমি তো বাদশা বনে গিয়েছ। না, ও বাদশাই আমি চাই না। কথাগুলো বলে ধীরেন সোফা থেকে উঠে ঘর ছেড়ে চলে গেল। ঘরের মধ্যে সহসা যেন একটা স্তব্ধতা নেমে এলো, এমনকি মলয়ও যেন নির্বাক। মিস্টার মিত্র উঠে দাঁড়ালেন। তাহলে আমি চললাম। আপনারা প্রবেশন নেওয়ার জন্য উইলের ব্যাপারে যা করণীয় আমি আপনাদের বলে দেব আমার অফিসে এলে। মিস্টার মিত্র ঘর থেকে বের হয়ে গেলেন। মলয়ও বের হয়ে গেল ঘর থেকে। একা কেবল বকুল সোফায় বসে রইল। তার দু চোখের কোণ বেয়ে তখনও অবিরল অশ্রুর ধারা গড়িয়ে পড়ছে। বকুল দেবী? বকুল কিরিটির ডাকে মুখ তুলে ওর দিকে তাকালো। একটা কথার জবাব দেবেন? কি? অরবিন্দবাবু আপনাদের সত্যিই খুব ভালোবাসতেন, তাই না? সে ভালোবাসার তুলনা হয় না কিরিটিবাবু। তবে? কি তবে? আপনার দাদার কথাবার্তা শুনে তো মনে হলো উনি আপনার কাকামণির উপরে খুব সন্তুষ্ট ছিলেন না। না না, সেরকম কিছু নয়। দাদা কাকামণিকে যথেষ্ট শ্রদ্ধা করত। শ্রদ্ধা আর ভালোবাসা দুটো তো এক বস্তু নয় বকুল দেবী। নচেত উইলের ব্যাপারটা জানবার পর আপনার দাদা অতটা হতাশ হবেনি বা কেন? যাক, আর নয়। আজ আমি একটু ব্যস্ত আছি। কাল একবার সন্ধ্যাবেলা আমার বাড়িতে আসবেন? আপনার বাড়ি? হ্যাঁ, অরবিন্দবাবুকে যে কে হত্যা করেছে। কে কে হত্যা করেছে সেই ব্যাপার নিয়ে আলোচনা করব আপনার সঙ্গে। তখন আপনি নিজেই হয়তো অনুমান করতে পারবেন কার এই কাজ। কে কে আপনি জানতে পেরেছেন? উৎকণ্ঠায় যেন বকুলের কণ্ঠস্বর বুঝে এলো। পেরেছি। পেরেছেন? কে? এখন আর বেশি কিছু বলবার আমার নেই। কাল সন্ধ্যাবেলা আসুন। আচ্ছা চলি। কিরিটি আর দাঁড়ালো না, ঘর থেকে বের হয়ে গেল। কিরিটি নিচে অফিস ঘরে গিয়ে ঢুকলো। অফিসের কাজকর্ম সব বন্ধ। কোনো কর্মচারীই আসেনি। একা রসময় দত্ত ঘরের মধ্যে চুপটি করে বসেছিলেন। রসময় বাবু? হ্যাঁ? চমকে তাকালেন রসময় দত্ত কিরিটির মুখের দিকে। উইলের ব্যাপারটা শুনলেন? হ্যাঁ। কার কাছ থেকে শুনলেন? ধীরেন এসে আমাকে সব কথা বলে চলে গেল। চলে গেল কোথায়? কলিয়ারিতে। চলে গেল হঠাৎ? কি জানি, বলছিল সম্পত্তি সে চায় না। আপনার কি মনে হয় রসময় বাবু? কিসের কি মনে হয়? কেন সম্পত্তি চান না ধীরেন বাবু? রসময় চুপ করে রইলেন। কিরিটি রসময়ের মুখের দিকে তাকিয়ে বললে, রসময় বাবু, আমি বুঝতে পারছি কোনো কথা আপনি চেপে যাচ্ছেন বা বলতে ইতস্তত করছেন। ঠিক তা নয় কিরিটি বাবু।
যে কথাটা আমি অনেক সময় ভেবেছি, কিন্তু ভেবে কোনো মাথা মুন্ডু বুঝতে পারি। কিরিটি কোনো প্রশ্ন করলো না বটে, তবে চেয়ে রইল নিঃশব্দে রসময়ের মুখের দিকে। রসময়বাবু বলতে লাগলেন, জানি না কেন, হয়তো আমার বোঝবার ভুলও হতে পারে, ধীরেন কোনোদিনই যেন তার মামাকে ভালো চোখে দেখতো না। ভালো চোখে দেখতো না? না, কেমন যেন একটা চাপা বিদ্বেষ বরাবরই লক্ষ্য করেছি ধীরেনের তার মামার প্রতি। অথচ আমি জানি, বুঝতে পারতাম, সত্যিকারের স্নেহই করতেন অরবিন্দবাবু তার ওই ভাগ্নেটিকে। অরবিন্দবাবু বুঝতে পেরেছিলেন ব্যাপারটা, আপনার মনে হয়? বুঝতেন বইছি, অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন লোক ছিলেন তিনি। ওই সম্পর্কে কখনো কোনো কথা প্রকাশ করেছেন? না। দুজনের মধ্যে ঝগড়া বিবাদ কখনো হয়েছে? না, তবে ধীরেনের ওই ধরনের ব্যবহারে যে তিনি মর্মাহত ব্যথিত, সেটা আমি বুঝতে পারতাম। কোনো কারণ ছিল বলে আপনার মনে হয়? কি কারণ থাকতে পারে বলুন? ধীরেন উচ্ছৃঙ্খল প্রকৃতির, অত্যধিক মদ্যপান করত, খনির কাজকর্মও ভালোভাবে দেখাশোনা করতো না, সব জানতেন অরবিন্দবাবু, তবু কখনো ধীরেনকে কিছু বলতে শুনিনি। অথচ মলয়বাবুর কাজে বা ব্যবহারে এতটুকু গাফিলতি দেখলে তাকে রীতিমতো বকাঝকা করতেন। এই তো দুর্ঘটনার দিন 2 আগেও এক রাত্রে কাকা ভাইপোর মধ্যে বেশ রাগারাগি হয়ে গিয়েছিল, তাই নাকি? হ্যাঁ। কি ব্যাপারে? মলয়বাবু কর্মঠ এবং কাজকর্ম ভালো বোঝেন ঠিকই, কিন্তু বড্ড খেয়ালি এবং একগুঁয়ে, তাই নিয়েই কাকা ভাইপোর মধ্যে প্রায়ই রাগারাগি হতো। শেষ দিকে কি হয়েছিল, মানে দুর্ঘটনার দিন 2 আগে? কোনো ট্রানজাকশনের ব্যাপারে মলয়বাবুর গাফিলতির জন্যই প্রায় লাখখানেক টাকার অর্ডার নষ্ট হয়ে যায়, সেই ব্যাপারেই। আর একটা কথা বোধ হয় আপনাকে আমার বলা দরকার। মলয়বাবুর যেন একটা চাপা আক্রোশ ছিল তার কাকার উপরে। ঠিক আক্রোশ নয়, যেন একটা ঘৃণাও। আচ্ছা বকুলদেব, তিনিও কি? না, ওই একটিমাত্র প্রাণী এ বাড়িতে মনে হয় যে অরবিন্দবাবুর সত্যিকারের হিতাকাঙ্ক্ষিনী ছিল। আচ্ছা রসময়বাবু, বলুন। অরবিন্দবাবুর উইলের ব্যাপারটা আপনি জানতেন? জানি, আমি তো উইলের অন্যতম প্রধান সাক্ষী। বলতে পারেন উইলটাতে অমনভাবে কেন তিনি তার স্থাবর অস্থাবর সব সম্পত্তির ভাগ বাটোয়ারা করেছিলেন? না। আপনি জিজ্ঞাসাও করেননি? না। কোনো কৌতূহল হয়নি? না। আচ্ছা রসময়বাবু, মল্লিকা দেবী তো পাটনায় ছিলেন, তার স্বামীর নাম কি এবং কতদিন আগে মারা গিয়েছেন তিনি? হ্যাঁ, পাটনায় ছিলেন। ভদ্রলোকের নাম ছিল জীবন চট্টোপাধ্যায়, মারা গেছেন বছর 3। তারপর পাটনায় কোথায় থাকতেন জিজ্ঞাসা করায় রসময়বাবু বললেন, কদম কুয়াতে। কিরিটি অতঃপর তার গৃহে ফিরে গেল। উইলের ব্যাপারটাই তার মনের মধ্যে ঘোরাফেরা করতে থাকে। অমনভাবে ভাগ বাটোয়ারা কেন করে গিয়েছেন অরবিন্দবাবু তার সমস্ত সম্পত্তি? যেন একটা বিশেষ পক্ষপাতিত্ব নজরে পড়ে ধীরেনের প্রতি বিশেষ করে, এবং ঠিক বিপরীতে নজরে পড়ে মলয়ের ব্যাপারে। কেন এই বৈষম্য? সোফাটার উপরে গা এলিয়ে দিয়ে পাইপটা মুখে দিয়ে কিরিটি চোখ বুঝেছিল। কেন যেন তার মনে হচ্ছিল ওই উইলের মধ্যেই কোথাও হত্যার মোটিভটা সুপ্ত হয়ে আছে। ভাগ্নেকেই বেশি দিলেন, কিন্তু কেন? ভাইপোর থেকে কি ভাগ্নে বেশি আপন ছিল তার? তাছাড়া রসময়ের কথাগুলো যেন মনের মধ্যে ঘোরাফেরা করতে থাকে। ধীরেন যেন কোনোদিনই তার আপন মামা অরবিন্দবাবুকে ভালো চোখে দেখত না। কেমন যেন একটা চাপা বিদ্বেষের ভাব বরাবরই লক্ষ্য করা গিয়েছে। কেন? তার কারণ কি? বরং তাকে ও তার মাকে অরবিন্দবাবু কেবল আশ্রয় দেননি, রীতিমতো ভালো ব্যবস্থাও ভবিষ্যতের জন্য করে গিয়েছেন, যাতে করে ধীরেনের তার মামার প্রতি কৃতজ্ঞ থাকাই উচিত। কৃতজ্ঞ তো নয়, বরং বলে গিয়েছে সে ওই সম্পত্তি চায় না। ধীরেন উচ্ছৃঙ্খল, মদ্যপ, কাজকর্মেও মন নেই, সেটা হয়তো ধীরেনের প্রকৃতি হতে পারে, কিন্তু তার এমন মামার প্রতি বিদ্বেষের কি কোনো কারণ থাকতে পারে? তারপর ওই মলয়, তারই বা তার কাকার প্রতি বিদ্বেষের কারণ কি? সারাটা দিনই কিরিটি বসে বসে কথাগুলো ভাবল। কোথায় যেন একটা জট পাকিয়ে আছে, অন্ধকারে কোথায় যেন একটা আবর্ত। আর যত কথাটা মনে হয় ততই যেন কিরিটির মন বলতে থাকে হত্যার মোটিভ ওই জটের মধ্যে বা আবর্তের মধ্যেই লুক্কায়িত আছে। হঠাৎ সন্ধ্যাবেলা কিরিটি উঠে দাঁড়ালো। কৃষ্ণা এরই মধ্যে বারদুই এসে স্বামীকে চিন্তাগ্রস্ত দেখে বিরক্ত না করে ফিরে গিয়েছিল। সে বুঝতে পেরেছিল কোনো একটি বিশেষ সমস্যাই কিরিটির মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তৃতীয়বার ওই সময় 1 কাপ কফি নিয়ে এসে কৃষ্ণা ঘরে ঢুকলো। কৃষ্ণা,
আজই দিল্লি এক্সপ্রেসে আমি পাটনা যাব, কিরিটি বলল। পাটনা হঠাৎ? শিবশরণ সেখানে এখন এসপি। তা তো বুঝলাম, কিন্তু হঠাৎ শিবশরণের কাছে কি এমন দরকার পড়লো? কৃষ্ণা তাকালো। কিরিটি হাসতে হাসতে বলল, জান না, কবি বলে গিয়েছেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, মিলিলে মিলিতে পারে অরূপ রতন। যাক, শোনো, স্নান করতে যাচ্ছি, তুমি হাওড়া এনকোয়ারিতে একটা ফোন করে জেনে নাও দিল্লি এক্সপ্রেস কখন ছাড়বে, কোন প্ল্যাটফর্ম থেকে। কথাগুলো বলে কিরিটি আর দাঁড়ালো না, ঘর থেকে বের হয়ে গেল। কৃষ্ণা এগিয়ে গিয়ে ফোন করলো হাওড়া এনকোয়ারিতে, রাত 9:40 দিল্লি এক্সপ্রেস ছাড়বে। জঙ্গলিকে বললে নিচে গিয়ে হীরা সিংকে খবর দিতে, গাড়ি বের করবার জন্য। কিরিটি যখন স্নান সেরে জামা কাপড় পরে খাওয়ার টেবিলে এলো, কৃষ্ণা তখন খাবার নিয়ে প্রস্তুত। চলো না, যাবে পাটনা? কিরিটি খেতে খেতে বললে। পাটনায় গিয়ে কি হবে? আমাকে তো শেলি সেনের হোটেলে রেখে তুমি শিবশরণের সঙ্গে কাজ নিয়ে ঘুরে বেড়াবে। আরে না না, কখনোই না। তাছাড়া শিবশরণকে তো তুমি তো চেনোই না, আলাপ করে খুশিই হবে, তাই বুঝি? হ্যাঁ, তার স্ত্রী যে বাঙালি, তাই নাকি? যাও, চটপট রেডি হয়ে নাও। কিন্তু জ্যাকি, সে একা থাকবে কেন? শ্রীমান জঙ্গলি তো আছে। বেশ, তুমি তাহলে খেয়ে নাও, আমি প্রস্তুত হয়ে আসি। এক কাজ করো, জঙ্গলিকে বলো টিফিন ক্যারিয়ারে খাবারটা ভরে দিতে, ট্রেনেই খাওয়া যাবে। অগত্যা সেই ব্যবস্থাই হলো। স্টেশনে পৌঁছে রিজার্ভেশন ক্লার্ককে খুঁজে বের করলো কিরিটি, এবং ভাগ্যক্রমে একটা ফার্স্ট ক্লাস কুপও পাওয়া গেল। ট্রেন ছাড়ার পর কৃষ্ণা কিরিটিকে গ্লাসে হুইস্কি ও সোডা দিল। কিরিটি মৃদু হেসে বলে, এনেছ? না হলে তো ঘুম হতো না। কিরিটি মৃদু হাসল। পরের দিন সকাল 8টা নাগাদ পাটনায় গাড়ি পৌঁছালো। একটা ট্যাক্সি নিয়ে হোটেলে গিয়ে প্রথমেই শিবশরণকে ফোন করলো কিরিটি। সে তো কিরিটির গলা শুনে অবাক। কিরিটি বাবু, আপনি পাটনায়? একটা ব্যাপারের কিছু ইনফরমেশন চাই, কখন তোমার সঙ্গে দেখা হতে পারে? আপনি কোথা থেকে বলছেন? হোটেল থেকে, সঙ্গে কৃষ্ণা আছে। না, ওসব চলবে না, হোটেলে আপনাদের থাকা হবে না। ভাবিকে বলুন রেডি হয়ে আমি আসছি। শিবশরণ ফোনটা ছেড়ে দিল, এবং আধ ঘন্টার মধ্যেই শিবশরণ তার গাড়ি নিয়ে এসে গেল হোটেলে। ওদের তারা কোয়ার্টারে নিয়ে এলো। শিবশরণের স্ত্রী এসে কৃষ্ণাকে ভেতরে নিয়ে গেল। চা পানের পর শিবশরণ বললে, বলিয়ে क्या बात है रे सब? এখানে কদমকুয়াতে বছর 3-4 আগে জীবন চাটুর্যে নামে এক ভদ্রলোক ও তার স্ত্রী ও একমাত্র ছেলে থাকতেন। ছেলেটির বয়স তখন 21-22 হবে। দেখতে ভারী সুশ্রী, চমৎকার চেহারা ছিল ছেলেটির। বোধহয় এখানকার কলেজে তখন পড়তো টড়তো। কদমকুয়া তো ছোট জায়গা নয় রে সাহেব। তা ভদ্রলোক কি করতেন? কি করতেন ঠিক জানি না। ছেলের নাম কি ছিল? ধীরেন চ্যাটার্জি। ঠাড়িয়ে ঠাড়িয়ে হঠাৎ শিবশরণ বলে ওঠে, পাটনা কলেজে পড়তো কিনা জানি না, তবে এই নামে খুব সুন্দর একটি যুবক এখানে নাম করা ফুটবল ও ক্রিকেট প্লেয়ার ছিল। যদিও দুটো খেলাতেই সে ছিল সমান দক্ষ। হ্যাঁ, তার বোধহয় একটা ফটোও আমার বসবার ঘরে আছে। ফটো? একবার শিল্ড খেলায় প্রাইজ দিয়েছিলাম আমি। সে সময় প্লেয়ারদের সঙ্গে আমারও একটা ফটো তোলা হয়। পাশের ঘরে আসুন, প্রত্যেক প্লেয়ারের নামও এখানে লেখা আছে। দুজনে ড্রয়িং রুমে গিয়ে ঢুকলো। একটা ফটো দেখিয়ে বললে শিবশরণ, ওই ফটোটা দেখুন। কিরিটি ফটোর সামনে গিয়ে দাঁড়িয়ে চোখ বোলাতেই তার চোখের মণি দুটো উজ্জ্বল হয়ে ওঠে। ধীরেন আছে ফটোটার মধ্যে। বছর 3 আগেকার তোলা ফটো হলেও চিনতে কষ্ট হয় না ধীরেনকে। কিরিটি শিবশরণের দিকে তাকিয়ে বললে, ওই ছেলেটি সম্পর্কে, বিশেষ করে তার বাপ জীবন চাটুর্য সম্পর্কে একটু খোঁজখবর করতে পারো? বোধহয় অসুবিধা হবে না, কারণ ধীরেন সিং ছিল এখানকার একসময় নামকরা ফুটবল ও ক্রিকেট প্লেয়ার। তাছাড়া কদমকুয়াতেই আমাদের পাবলিক প্রসিকিউটর বিনয়ানন্দন পান্ডে থাকে। আমি আজই খোঁজ নেবার চেষ্টা করছি। ওই দিনই রাত্রে বিনয়ানন্দ পান্ডেকে নিজের গৃহে ডেকে এনে শিবশরণ কিরিটির সঙ্গে পরিচয় করিয়ে দিল। আগেই সে পান্ডের মুখে শুনেছিল
জীবন চাটুর্যকে তিনি চিনতেন। জীবন চাটুর্যে একজন উকিল ছিলেন, পাটনা হাইকোর্টে প্র্যাকটিস করতেন। বিনয়ানন্দন পাণ্ডের কাছ থেকে কিরিটি যেটুকু সংবাদ সংগ্রহ করল তা হচ্ছে, জীবন চাটুর্যের লোকটা অত্যন্ত শান্ত ও নিরীহ প্রকৃতির লোক ছিলেন। অবস্থা বিশেষ ভালো না, কারণ প্র্যাকটিস করে বিশেষ কিছু পেতেন না। তাছাড়া রুগ্ন ছিলেন বলে নিয়মিত কোর্টেও যেতে পারতেন না। আর তার ছেলে ধীরেনও চমৎকার ছেলে ছিল। লেখাপড়াতেও শোনা গেল খারাপ ছেলে ছিল না, তবে খেলাধুলা নিয়েই বেশি থাকত। বছর 3 আগে হঠাৎ জীবন চাটুর্য মারা যান। ধীরেন তখন লেখাপড়া ছেড়ে কাজকর্মের যা হোক একটা চেষ্টা করতে থাকে। খেলার জন্যই বোধহয় কলেজে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ানের কাজ পেয়েছিল। তারপর বছর 3 আগে স্বামীর মৃত্যুর পর তারা মা ও ছেলে চলে যায়। কোথায় গিয়েছিল জানেন? কিরিটি জানতে চাইল। জীবনবাবু শালা বিরাট ধনী লোক, বলতে পারেন একজন শিল্পপতি। তিনি এসে তার বোন ও ভাগ্নেকে নিয়ে যান। কিরিটির যা জানবার প্রয়োজন ছিল জানা হয়ে গেল। পরের দিনই কিরিটি কলকাতা অভিমুখে রওনা হলো। কলকাতায় ফিরে জানতে পারল মলয় চৌধুরীকে নাকি নির্মল চাটুর্যে অ্যারেস্ট করেছেন। নির্মল চাটুর্য ফোনে সংবাদটা কিরিটিকে দিল। কিরিটি ভালো মন্দ কিছুই বললে না। সেই দিনই সন্ধ্যায় কিরিটি নিজের ঘরে বসেছিল। সিঁড়িতে পদশব্দ শোনা গেল। তার মনে হলো কোনো স্ত্রীলোকের পায়ের শব্দ। কিরিটির দরজার দিকে তাকালো। বকুল এসে ঘরে ঢুকল। বকুল দেবী, কি খবর? বসুন। বকুলের চুল উস্কো খুস্কো, চোখ দুটি ফোলা ফোলা, সাধারণ একটি শাড়ি পরিধানে, গায়ে একটা কমলা লেবু রঙের শাল জড়ানো। কিরিটি বাবু, দাদাকে ওরা অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে কাল সন্ধ্যায়। শুনেছি। শুনেছেন? কার কাছে শুনলেন? থানার ওসি ফোন করেছিলেন আমাকে 10টার সময়। কিন্তু আমি বলছি, আপনি বিশ্বাস করুন কিরিটিবাবু, দাদা কখনো কাকামণিকে খুন করতে পারে না। কিন্তু এটা তো ঠিক বকুল দেবী, মলয়বাবু তার কাকাকে ঠিক ভালো চোখে দেখতেন না। না না, হ্যাঁ আমি জানি, কিন্তু কেন বলুন তো? কোনো কারণ ছিল কি তার? আমার কাছে কোনো কথা গোপন করবেন না। আমার সাহায্য যদি চান তো অকপটে সব আমাকে বলুন। বকুল মাথা নিচু করে বসে থাকে। কিরিটি আবার বললে, কি কথাটা সত্যি নয়? হ্যাঁ। কিন্তু কেন? কেন তার কাকার প্রতি এ ধরনের মনোভাব ছিল? ঠিক জানি না, তবে তবে কাকার প্রতি দাদা সন্তুষ্ট ছিল না। আপনাকে কখনো কোনো কথা বলেননি মলয়বাবু? না। ঝগড়া বিবাদ হয়েছে কখনো? না। কাকামণিকে দাদা ভয় করত। তিনি তো শুনেছি আপনাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন, তবে ভয়ের কি কারণ থাকতে পারে? জানি না, বলতে পারবো না। বকুল দেবী, বলুন। আপনার পিসিমা মানে ধীরেনবাবুর মা তো মৃত্যুর আগে কয়েক মাস ওই বাড়িতেই ছিলেন, তাই না? হ্যাঁ। পিসিমা কেমন লোক ছিলেন? কিরিটিবাবু, বলুন। পিসিমা বাবা কাকাদের আপন বোন ছিলেন না। সে কি, আপন বোন ছিলেন না? না, দাদুর এক বন্ধুর মেয়ে। হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে ওর মা বাবা মারা যাওয়ায় ওকে দাদু নাকি নিজের কাছে নিয়ে এসেছিলেন। বাবার মুখেই শুনেছিলাম। তবে কাকামণি ওকে নিজের ভগ্নির মতোই ভালোবাসতেন, আর কাকামণিই পিসিমার বিয়ে দিয়েছিলেন। তারপরই একটু থেমে বকুল বললে, আর সেদিন একটা কথা আপনাকে আমি মিথ্যা বলেছিলাম। কি বলুন তো? কাকামণি বোধ হয় পিসিমাকে মুলু বলে ডাকতেন। সত্যি? হ্যাঁ, তবে সবার সামনে কখনো তাকে ডাকতে শুনিনি। পিসিমা যখনই কলকাতার বাড়িতে বছর 3 আগে এলেন তখন তিনি খুব অসুস্থ। কাকামণি গিয়ে তাকে আর ধীরুদাকে কলকাতায় নিয়ে আসেন। তারপর দোতলার একটা ঘরে পিসিমা যে মাস 2 বেঁচেছিলেন সেই ঘরেই থাকতেন, কখনো বের হতেন না। প্রত্যহ সন্ধ্যার সময় কাকামণি পিসিমার ঘরে গিয়ে ঘণ্টাখানেক থাকতেন। সেই সময় একদিন বোধ হয়, সেটা পিসিমা মরার দিন 5 আগে, কাকামণি যখন পিসিমার ঘরে ছিলেন সেই ঘরের পাশ দিয়ে যেতে যেতে কাকামণির কয়েকটা কথা আমার কানে এসেছিল। কি কথা? কাকামণি বলছিলেন, মলু, আমি জানি তোমার ক্ষমার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না,
তবে প্রায়শ্চিত্ত আমি আজ করছি। আর কিছু? না, আর কোনো কথা কানে যায়নি আমার। তবে তার 3-2 বাদে ধীরুদা ধানবাদের অফিসে তখন কাজ করছে। এসেছিল পিসিমার সঙ্গে দেখা করতে। রাত্রে মা ও ছেলেতে কি কথা হয়েছিল জানি না। পরের দিন ধীরুদা হঠাৎ আবার কলকাতা থেকে চলে গেলেন। সেই যে গেলেন, পিসিমার মৃত্যু সংবাদ শুনেও আসেননি। দাদাই পিসিমার মুখাগ্নি করে। এমনকি ধীরুদা তার মায়ের পারলৌকিক কাজও করেননি। সত্যি? হ্যাঁ। হঠাৎ কিরিটি ওই সময় প্রশ্ন করল, ধীরেনবাবু আপনার কাকামণি খুন হওয়ার আগে শেষ কবে কলকাতা এসেছেন? তার মার মৃত্যুর পর একবার মাত্র এসেছিল, কাকামণির মৃত্যুর দিন 15 আগে। এক রাত্রি ছিল, তারপর আর আসেনি। মাঝখানে একবারও না? না, কাকামণির দুর্ঘটনার কথা ট্রাঙ্ক কলের অসময়বাবু জানাবার পর সে আসে। কিরিটি যেন চিন্তার মধ্যে ডুবে যায়। অন্ধকারের মধ্যে একটা ক্ষীণ আলোর রশ্মি এতক্ষণে সে দেখতে পাচ্ছে। কিরিটিবাবু, দাদাকে জামিন দিল না। তা তো দেবেই না, হত্যার ব্যাপারে সন্দেহ করে যখন অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু বিশ্বাস করুন, দাদা কখনোই ওই কাজ করতে পারে না। আপনি চিন্তিত হচ্ছেন কেন? হত্যা যদি সত্যি সে না করে থাকে, অন্তত আমি সেটা প্রমাণ করতে পারবো। সেই আশাতেই আপনার কাছে ছুটে এসেছি কিরিটিবাবু। একটা কথা বকুল দেবী, আপনার কাকামণির উইলের কথা কি আপনি জানতেন? জানতাম। জানতেন? হ্যাঁ, দুর্ঘটনার 2 দিন আগে এক রাত্রে কাকামণি আমাকে তার লাইব্রেরি ঘরে ডেকে পাঠান। তারপর? সেই রাত্রে একটা কথা তিনি আমায় বলেছিলেন। কি? তিনি আর হয়তো বেশি দিন বাঁচবেন না, তাই একটা উইল করেছেন। শরীর তো তার সুস্থই ছিল, তবে ও কথা বললেন কেন? জানি না, তবে বলেছিলেন। উইলের বিষয়বস্তু কি বলেছিলেন? না, শুধু বলেছিলেন যে উইল করেছেন। আপনার দাদাকে সে কথা আপনি জানিয়েছিলেন? না, কাকামণি কাউকে কথাটা বলতে নিষেধ করে দিয়েছিলেন। বকুল দেবী, আর একটা কথা। বলুন। গেটের চাবিটা আপনি কোথায় রাখতেন? আমার ঘরের টেবিলের উপরেই চাবির রিংটা থাকতো। কিরিটি আর কোনো কথা বলল না। অনেকক্ষণ কিরিটি চুপ করে রইল। বকুল আবার বললে, একটা জিনিস কাল আমি পেয়েছি। কি? একটা ম্যারেজ সার্টিফিকেট। ম্যারেজ সার্টিফিকেট কার? পিসিমা ও পিসিমশাইয়ের। মানে জীবনবাবু আর মল্লিকা দেবীর? হ্যাঁ, এই দেখুন। বলতে বলতে কিরিটির হাতে এগিয়ে দিল ভাঁজ করা একটা কাগজ। নিজের ছোট হ্যান্ডব্যাগটা খুলে কিরিটি ম্যারেজ সার্টিফিকেটটা দেখতে লাগলো। ম্যারেজটা হয়েছিল রাঁচিতে 24 বছর আগে। হঠাৎ কিরিটির মনের মধ্যে যেন একটা বিদ্যুৎ প্রবাহ খেলে গেল। সে অস্ফুট কণ্ঠে কতকটা যেন স্বগতোক্তির মতোই বললে, আশ্চর্য, আশ্চর্য। তবে কি কিছু বলছেন কিরিটিবাবু? বকুল প্রশ্ন করে। না, কিছু না, এটা আমার কাছে থাক। বেশ, কিন্তু এটা আপনি পেলেন কোথায়? দুর্ঘটনার দিন 15 আগে কাকামণির লাইব্রেরির ঘর থেকে একটা বই এনেছিলাম পড়তে, আলেকজান্ডার ডুমার 3 মাস্কেটিয়ার্স। বইটা শেষ হয়নি বলে গতকাল দুপুরে বইটা নিয়ে বসেছিলাম। হঠাৎ ওই সার্টিফিকেটটা বের হয়ে পড়ল বইটার মধ্যে থেকে। কাউকে এ সার্টিফিকেটের কথা বলেছেন? না। কাউকে বলেননি তো সত্যি? না, বলিনি। বলবেন না কাউকে। তারপরে কিরিটি বললে, একটা জটিল ব্যাপার বোধহয় পরিষ্কার হয়ে গেল বকুল দেবী। কি? একটা চিঠি। চিঠি? হ্যাঁ, চিঠি। আচ্ছা, আপনি এখন আসুন। আপনার দাদার জন্য আমি চেষ্টা করে দেখব যদি তাকে জামিন দেওয়াতে পারি। অতঃপর বকুল বিদায় নিল। কিরিটির মধ্যে যেন ঝড় বইছিল তখন। কিছুক্ষণ অস্থিরভাবে ঘরের মধ্যে পাইচারি করলো কিরিটি। তারপর ড্রয়ারের সামনে গিয়ে ড্রয়ার থেকে সেদিন অরবিন্দ চৌধুরীর ঘরে যে চিঠির ছেঁড়া টুকরোগুলো পেয়েছিল সেগুলো নিয়ে আবার বসলো। প্রায় ঘন্টা 2 কাটলো টুকরোগুলো নিয়ে। এবারে অনেক চেষ্টায় মোটামুটিভাবে টুকরোগুলো জোড়া দিতে সক্ষম হলো এবং সেই জোড়া টুকরোগুলো থেকে অবশেষে একটা চিঠি উদ্ধার করতে পারে। চিঠিতে কোনো সম্বোধন নেই, কাকে চিঠি লিখেছে বোঝা যায় না, কোনো সন্তারিখও চিঠিতে নেই। কেবল নিচে লেখা আছে, তোমার মলু। গভীর মনোযোগ সহকারে চিঠিটা পড়তে থাকে কিরিটি। ওকে তোমার কাছে নিয়ে যাও। ভেবেছিলাম ওর ব্যাপারে তোমাকে কখনো বিরক্ত করব না। যাকে তুমি অস্বীকারই করেছ
সে লজ্জার কাঁটা হয়ে চিরকাল আমার বুকেই বিঁধে থাক। আজ তুমি মস্ত বড় লোক, কিন্তু ও পথের ভিখারি। তাই শেষ পর্যন্ত মনে হলো ওকে কেন বঞ্চিত করি। আর আমার দিন তো শেষ হয়েই এসেছে। প্রণাম নিও, তোমার মলু। স্পষ্ট অন্ধকার এখন অনেকটা স্পষ্ট হয়ে আসছে। ওই ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট 24 বছর আগেকার, আর ওই খণ্ড ছিন্ন চিঠি, যে দুটোই ছিল অরবিন্দের লাইব্রেরিতে। দুটো যেন আলোকবর্তিকার মতো তার চোখের সামনে এসে দাঁড়িয়েছে। রানীগঞ্জ, একবার রানীগঞ্জ যেতে হবে। জীবনবাবুর ছেলে ধীরেন হয়তো শেষ আলোটুকু জ্বেলে দিতে পারবে। কিন্তু পরক্ষণেই একটা কথা মনে হতে কিরিটি উঠে গিয়ে ঘরের কোণে রক্ষিত টেলিফোনের রিসিভারটা তুলে নিল। হ্যালো, রসময় বাবু আছেন? কথা বলছি, অন্য প্রান্ত থেকে জবাব এলো। আমি কিরিটি রায়। কি খবর রায় মশাই? শুনেছেন বোধ হয় মলয়কে নির্মলবাবু অ্যারেস্ট করে নিয়ে গিয়েছেন। হ্যাঁ, আপনি একবার আসতে পারেন আমার বাড়িতে? কখন? এখন সময় করে আসছি আমি। মিনিট 15-র মধ্যেই রসময় দত্ত এলেন। বসুন দত্তমশাই। রসময় একটা সোফায় উপবেশন করলেন। আচ্ছা, ধীরেনবাবুর বর্তমান বয়স কত হবে বলতে পারেন? বোধ হয় 25-26, কি 1-8 মাস বেশিও হতে পারে। কিন্তু কেন বলুন তো? ধীরেনের বয়স জানতে চাইলেন কেন? রসময় প্রশ্ন করলেন। কারণ আমার ধারণা কি, ধীরেন বোধ হয় জীবনবাবুর সন্তান নয়। রসময় চুপ করে রইলেন। আপনার কি মনে হয় রসময় বাবু? প্রশ্নটা করে কিরিটি রসময়ের মুখের দিকে তাকিয়ে থাকে। আপনি নিশ্চয়ই জানেন বলে মনে হচ্ছে ব্যাপারটা। আপনি যখন উইলের প্রধান ও অন্যতম সাক্ষী। জানি। কি জানেন? না, ওদের সন্তান সে নয়। অরবিন্দবাবুরই সন্তান, তাই না? কি করে বুঝলেন? একটা চিঠি থেকে অনুমান করেছিলাম। মনে কিছুটা সন্দেহ জেগেছিল। তারপর একটা ম্যারেজ সার্টিফিকেট অকাট্যভাবে প্রমাণ করেছে। ম্যারেজ সার্টিফিকেট কার? সুধাবিন্দু ও অরবিন্দবাবুর তথাকথিত বোনের। হ্যাঁ, উনি যে, অর্থাৎ ধীরেনের মা, যে ওদের সহোদর বা সাক্ষাৎ বোনও ছিলেন না, তা কি আপনি জানতেন না? জানতাম, কিন্তু আপনি কার কাছে শুনলেন? বকুলের কাছে। বকুল বলেছে? সে তাহলে জানতো কথাটা? জানতো। রসময় অতঃপর কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আপনি যখন সবই জেনেছেন, সত্য কথাটা বলতে আর আপত্তি কি? সত্যিই ধীরেনের মা অরবিন্দবাবু আর সুধাবিন্দুবাবুর বোন ছিলেন না। ওদের বাবার এক বন্ধুর মেয়ে। মেয়েটি মা বাবার অ্যাক্সিডেন্টে মৃত্যু হওয়ায় ওদের কাছে আশ্রয় পায়। তারপর বোধহয় অরবিন্দবাবু ও ধীরেনের মার মধ্যে ভালোবাসা জমে ওঠে, কিরিটি বলে। হ্যাঁ, কিন্তু তাই যদি হয় তো তারা বিয়ে করলো না কেন? শুনেছি সে এক বিশ্রী ব্যাপার। হঠাৎ একদিন অরবিন্দবাবুর অবর্তমানে তাদের বাবা মল্লিকার বিয়ে দেন জীবনবাবুর সঙ্গে। এখন বুঝতে পারছি জীবনবাবুর স্ত্রী কেন অন্তঃসত্ত্বা ছিলেন। তারই ফলে যা হবার তাই হয়েছিল। জীবনবাবু যখন বিয়ের পর জানতে পারলেন তার স্ত্রী সন্তান সম্ভবা, বুঝতেই পারছেন তার মনের কি অবস্থা হতে পারে। স্ত্রীকে তিনি ত্যাগই করবেন ভেবেছিলেন, কিন্তু অরবিন্দবাবুর জন্যই পারেননি। কেন? জীবনবাবুর অবস্থা খুবই খারাপ ছিল। অরবিন্দবাবু বরাবর ভালো অর্থ সাহায্য করেছেন। মল্লিকা দেবী জানতেন না কথাটা? বোধ হয় না। কিরিটির কাছে যেন অতঃপর সব জটি খুলে যেতে শুরু করে। সে এতক্ষণে বুঝতে পারে যেন অরবিন্দের হত্যার বীজটা কোথায় ছিল, কোন গভীরে, এবং সবার অলক্ষ্যে নিয়তির নির্মম বিধানেই সে বীজ থেকে কালসাপ নির্গত হয়ে হতভাগ্য অরবিন্দকে দংশন হেনেছে। আত্মধিক্কারে, আত্মঘৃণায় জর্জরিত হয়েছে একটা মানুষ দিনের পর দিন। সত্যিই তো, কেমন করে দোষ দেবে আজ তাকে সে? কিরিটি বোধ করি নিজের চিন্তার মধ্যে তলিয়েছিল। কখন কৃষ্ণা এসে ঘরে প্রবেশ করেছে জানতেও পারিনি। ইতিমধ্যে কখন একসময় বেলা দ্বিপ্রহর গড়িয়ে গিয়েছে। কি গো, আজ আর খাওয়া দাওয়া হবে না? কে? কৃষ্ণা? হ্যাঁ, চলো। কিরিটি উঠল। খাওয়ার টেবিলে স্বামীকে অন্যমনস্ক দেখে কৃষ্ণা একসময় শুধালো, আচ্ছা, এত কি ভাবছো বলো তো?
ভাবছি কৃষ্ণা, মানুষই ভুল করে, বিশেষ করে সেটা বোধহয় যৌবনের বিশেষ একটা ধর্ম। কিন্তু পরবর্তীকালে সেরকম ভুলের জন্য সে যদি প্রায়শ্চিত্ত করতে চায়, তবু কি তার সে ভুলটা ক্ষমা করা যেতে পারে না? কেন যাবে না? এই কথাটাই ভাবছিলাম না তখন। কিন্তু কে ভুল করলো? সম্ভবত। কিন্তু কিরিটির কথাটা শেষ হলো না। পাশের ঘরে ফোনটা বেজে উঠল ক্রিং ক্রিং করে। দেখো তো কে, কিরিটি বললে। কৃষ্ণা টেবিল থেকে উঠে গিয়ে ফোন ধরল এবং একটু পরেই ফিরে এলো। তোমার ফোন, নির্মল চাটুর্যে। কি চাই? কি জরুরি কথা আছে। কিরিটি উঠে গিয়ে ফোনটা ধরল। কি খবর নির্মলবাবু? মলয়বাবু স্বীকারোক্তি করেছেন। তাই নাকি? হ্যাঁ, তিনিই সে রাত্রে অরবিন্দবাবুকে ছোড়া মেরে হত্যা করেছেন। তা হঠাৎ ছোড়া মারতে গেল কেন? সে এক বিশ্রী কেলেঙ্কারি মশাই। কিরকম? আসুন না। সহজে কি স্বীকার করতে চায়? দুটোই স্বীকার করতে বাধ্য হয়েছে। তা আমি তো এখন যেতে পারবো না। আসতে পারবেন না? না, একটা বিশেষ কাজে এক্ষুনি আমাকে বেরোতে হবে। বোধহয় ফিরবো কাল সন্ধ্যা নাগাদ। বেশ, তবে আর কি হবে। কৃষ্ণা শুধালো, কোথায় যাবে? রানীগঞ্জ, কিরিটি বললে। হঠাৎ? আমি তৈরি হয়ে নিচ্ছি, তুমি হীরা সিংকে গাড়ি বের করতে বলো। ঝড়ের বেগেই গাড়ি চালাচ্ছিল হীরা সিং। বেলা 2:30 ওরা কলকাতা যেতে বের হয়েছে। রাত 10:30 নাগাদ দূরে রাতের আকাশে আলোকমালা দেখা গেল। রানীগঞ্জ, কলিয়ারির আলো। কলিয়ারিতে ম্যানেজার ধীরেন চাটুর্যের বাংলোটা খুঁজে বের করতে দেরি হলো না। বাংলোর সামনে এসে গাড়ি থেকে নামলো কিরিটি। একটা ঘরে তখনও আলো জ্বলছে, কনকনে শীত। চৌকিদার গাড়ির শব্দে এগিয়ে এলো। कौन? साहब है कोठी में? जी। साहब के जाके बोलो एक साहब कोलकाता से आया है। लेकिन साहब इस वक्त हमारा साहब को साथ तो मुलाकात नहीं हो सकता। क्यों? इस टाइम में हमारा साहब किसको साथ मुलाकात नहीं करते। लेकिन हमारा बहुत जरूरी काम है, मुलाकात होना ही चाहिए। नहीं साहब, हुक्म नहीं है। ठीक है, तो खुद ही मैं जाऊंगा। नहीं साहब, कोशिश मत कीजिए। साहब को आप शायद जानते नहीं हैं, इस वक्त सब दारू पी के। ठीक है, घबराओ मत। कौन कमरा में है तुम्हारा साहब? वही जो कमरा में बत्ती दिखाया देता। কিরিটি আর বাক্যব্যয় না করে এগিয়ে গেল। ঘরের দরজা বন্ধ ছিল। বন্ধ দরজার গায়ে টোকা দিল কিরিটি। দরজা খুলুন মিস্টার চ্যাটার্জি। দরজা খুলে গেল। ঘরের মধ্যে আলো জ্বলছে। ছিমছাম ফিটফাট সাজানো ঘরটা। একটা সোফা ও একটা ডিভান। সেই ডিভানে বসেই ধীরেন ড্রিঙ্ক করছিল। সামনে নিচু কাচের টেবিলের ওপর স্কচ হুইস্কির একটা প্রায় সমাপ্ত বোতল, একটা অর্ধেক তরল পদার্থপূর্ণ কাচের গ্লাস, গোটা 2 সোডার বোতল। পরনে পায়জামা ও গরম ফ্লানেলের ড্রেসিং গাউন চাপিয়ে দাঁড়িয়ে দরজার উপরেই একেবারে ধীরেন। কে? আমি কিরিটি রায়। কিরিটি রায়? হ্যাঁ, চিনতে পারছেন না? পারছি বই কি। তা আপনার সঙ্গে কিছু কথা ছিল। কি কথা? আমি তো বলেই এসেছি, সম্পত্তি আমি চাই না। আসুন, বসুন মিস্টার চ্যাটার্জি। কিরিটি ঘরের মধ্যে এগিয়ে গেল এবং ধীরেনের কোনো অনুরোধের অপেক্ষা না করেই সোফায় উপবেশন করল। মনে হলে চোখ মুখ দেখে ধীরেন যেন একটু বিস্মিতই হয়েছে। বসুন মিস্টার চ্যাটার্জি, বি সিটেড প্লিজ। ধীরেন একটা সোফায় বসে পড়ল ধপ করে। সে বোধহয় আর দাঁড়াতে পারছিল না। ধীরেনবাবু, আমি জানি কে অরবিন্দবাবুকে হত্যা করেছে, মানে আপনার মামাকে। শান্ত গলায় কিরিটি কথাগুলো বলল। জানেন? হ্যাঁ। কে হত্যা করেছে? সম্ভবত তারই সন্তান, তারই আত্মজ। কি কি বললেন? কার সন্তান? মানে মামা তো বিয়েই করেননি। মামা নয়, বলুন আপনার জন্মদাতা, বাপ।
হঠাৎ যেন খেপে উঠল ধীরেন। বললে উন্মাদের মতো চেঁচিয়ে, ইয়েস, হ্যাঁ, আই কিল্ড হিম। কিন্তু সে আমার বাপ নয়, আমার বাপ জীবন চ্যাটার্জি। আমি জানি মিস্টার চ্যাটার্জি, বুঝি আপনার দুঃখ ও লজ্জার কথা, কিন্তু একটা মানুষ যদি ভুল করেও থাকে তার যৌবনে, তার জন্য তো সে জীবনভর প্রায়শ্চিত্ত করে গিয়েছে। তাছাড়া দোষ তো তার নয়। কি বলছেন আপনি? দোষ তার নয়? না, তার অনুপস্থিতিতেই আপনার মার বিয়ে দিয়ে দেন অরবিন্দবাবুর বাবা। দোষ অবশ্যই তাকেও দেওয়া যায় না। তিনি ব্যাপারটা জানতে পারলে হয়তো ঘটতো না এমন ঘটনাটা। সবটাই একটা অনিবার্য ভবিতব্য। ভবিতব্য? হ্যাঁ, যার উপর কোনো মানুষের কোনো হাত নেই। তবু তাকে আমি ক্ষমা করতে পারি না। নিজের হাতে হত্যা করেও বলবেন ওই কথা? অকস্মাৎ কিরিটির কথাগুলো যেন অব্যর্থ এক ঝাঁক বুলেটের মতো ধীরেনের উপর নিক্ষিপ্ত হলো। চমকে সে তাকালো কিরিটির মুখের দিকে। হ্যাঁ ধীরেনবাবু, আমি জানি ক্ষমাহীন এক আক্রোশের বশেই আপনি আপনার জন্মদাতাকে হত্যা করেছেন, আর চাবি আপনি ডুপ্লিকেট করিয়ে নিয়েছিলেন। সিঁড়ির কলাপসিবল গেটের তালায় সাবানের ইমপ্রেশনে একটা করে অরিজিনাল চাবিটার, তাই নাকি? হ্যাঁ, কিন্তু বকুল দেবী হয়তো সন্দেহ করেছিলেন। বকুল? হ্যাঁ, কিন্তু তিনিও মুখ খোলেননি। কি কারণ? তিনি আপনাকে ভালোবাসেন। বকুল আমাকে ভালোবাসে? বোঝা উচিত ছিল আপনার। ধীরেন মাথাটা নিচু করল। একটা খবর বোধহয় জানেন না। কি? মলয়বাবুকে পুলিশ অ্যারেস্ট করেছে। সে কি, কেন? নির্মল চ্যাটার্যের ধারণা তিনি তার কাকাকে হত্যা করেছেন। আর বিচিত্র কি জানেন? আপনি যেমন বুঝতে পারেননি বকুল আপনাকে ভালোবাসেন, তেমনি মলয়বাবুও বুঝতে পারেননি তার বোন আপনাকে ভালোবাসেন। যাক, আমার একটা কথা শুনবেন? কি? অতীতকে ভুলে যান। কি করে ভুলবো? আমি আপনাকে সাহায্য করব। আপনি? হ্যাঁ, শুনুন ধীরেনবাবু, একটা কথা ভুলে যাবেন না যে দুর্ভাগ্যের মধ্যে অব্যর্থ নিয়তির ইঙ্গিতে আপনি জড়িয়ে পড়তে বাধ্য হয়েছিলেন। অন্তত আমার চোখে সে দুর্ভাগ্যের জন্য আপনি দায়ী নন। যে কোনো মানুষই হয়তো ওই ধরনের কাজ করতে পারত। কিন্তু মলয়বাবুর কথা ভাবছেন? ধীরেন তাকালো কিরিটির মুখের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে। মলয়বাবু যে স্বীকৃতি দিন না কেন, সেটা তাকে দিয়ে উইথড্র করানো কষ্টকর হবে না। আর পুলিশ ও আদালতের পক্ষেও প্রমাণ করা সম্ভব হবে না যে তিনিই হত্যাকারী। সহসা ধীরেন দুহাতে মুখ ঢেকে কান্নায় যেন ভেঙে পড়ল। কিরিটি সোফা থেকে উঠে এসে ধীরেনের মাথার উপর একখানি হাত রেখে গভীর স্নেহে বলল, যা হয়ে গিয়েছে তা তো আর ফিরবে না। আর আপনি যে পাপ করেছেন তারও দণ্ড বিধাতা আপনাকে দিয়েছেন। জল ভরা দুটি চোখ তুলে ধীরেন কিরিটির মুখের দিকে তাকালো। হ্যাঁ ধীরেনবাবু, আপনার ওই চোখের জলের মধ্যে দিয়ে আপনার মহাপাপের অনুতাপ, সেই তো বিধাতার দণ্ড। তাছাড়া আমি জানি, আমি বিশ্বাস করি এবং করবও চিরকাল, যা ঘটেছে তার উপর আপনার কোনো হাত ছিল না। একজন নেশাগ্রস্ত মানুষের মতো নিজের জন্মকলঙ্কের গ্লানিতে আপনি মরিয়া হয়ে উঠেছিলেন, যেটা সকলের পক্ষেই হয়তো সম্ভব। কিন্তু আমি তার ক্ষমা তো পাবো না। পাবেন বই কি, স্বর্গ থেকে তিনি নিশ্চয়ই আপনাকে ক্ষমা করেছেন। এবারে চলুন আমার সঙ্গে, উঠুন। কোথায়? কলকাতায়। না, সেখানে আমি যেতে পারবো না। পারবেন। তাছাড়া মলয়বাবুকে মুক্ত করতে হবে না, সে দায়িত্ব যে আপনারই উপরে। এখন চলুন, উঠুন। কিন্তু এখন তো কোনো ট্রেন নেই, ধীরেন বললেন। জানি ট্রেন নেই, সঙ্গে আমার গাড়ি আছে, সেই গাড়িতেই যাবো আমরা। নিন, আর দেরি করবেন না, উঠুন। একটা প্রাণহীন পুতুলের মতোই যেন ধীরেন উঠে দাঁড়ালো। ধীরেনকে নিয়ে কিরিটি এসে তার গাড়িতে উঠে বসল। হীরা সিং গাড়ি ছেড়ে দিল। রাত শেষ হতেই তখন আর বাকি নেই। আকাশের পূর্ব প্রান্তে বিদায়ী রাতের অন্ধকারে যেন ক্রমশ স্বচ্ছ হয়ে উঠছে। শীতের সকালে ঠান্ডা বাতাস চোখে মুখে এসে লাগে। একসময় কিরিটি প্রশ্ন করল,
একটা কথা ধীরেনবাবু, আপনি জানলেন কি করে আপনার জন্ম বৃত্তান্ত? আর কবেই বা জেনেছিলেন? মার মৃত্যুর আগে। তিনিই বলেছেন? তার মৃত্যুশয্যাতেই সব কথা আমাকে বলে যান। আমিও ওই রকমই একটা কিছু অনুমান করেছিলাম। বাবু, বলুন, আপনি কি প্রথম থেকেই আমাকে সন্দেহ করেছিলেন? না। তবে তবে মনে মনে সবকিছু পর্যালোচনা করে একটা সিদ্ধান্তে আমি উপনীত হয়েছিলাম। কি? হত্যাকারী বাইরের কোনো অপরিচিত ব্যক্তি নয়, এমন কেউ যে ওই বাড়ির সবকিছু সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল ছিল এবং যার পক্ষে ওই বাড়িতে আসা যাওয়া ও সকল সংবাদ সংগ্রহ করা আদৌ কষ্টকর ছিল না। কিন্তু জানি কি বলবেন, সেক্ষেত্রে একমাত্র মলয়বাবুর উপরেই সন্দেহটা পড়া উচিত সকলের। কিন্তু ও কথা একবারও তো আমার মনে হয়নি। জানি, তাহলে সন্দেহটা তার উপরই পড়ত। নির্মলবাবুরও তাই পড়েছে, কিন্তু দুটি ব্যাপারে তার উপর থেকে সন্দেহটা চলে যায়। প্রথমত, তিনি যদি হতেন তো তাকে সিঁড়ির কোলাপসিবল গেটের তালার ডুপ্লিকেট চাবি সংগ্রহ করতে হতো না, কোনো প্রয়োজনই তার ছিল না। এবং দ্বিতীয়ত, তিনি তার কাকাকে হত্যা করতে যাবেনই বা কেন? কাকার তো তাকে তার সম্পত্তি হতে বঞ্চিত করবারও কোনো কারণ ছিল না। স্বর্ণডিম্বপ্রসূ হাস্যকে কি কোনো বুদ্ধিমান ব্যক্তি হত্যা করে? তবে ওই ধরনের স্বীকৃতি থানায় তিনি দিতে গেলেন কেন? বলেছি তো, সে তার বোনের জন্য। প্রথমটায় হয়তো তিনি বুঝতে পারেননি ব্যাপারটা, এবং সেই সঙ্গে হয়তো তিনি আপনাকেই সন্দেহ করেছিলেন। আমাকে? হ্যাঁ, এবং তারপরে হয়তো কোনো এক সময় বোনের মনের কথাটা জেনেছিলেন, তাই অ্যারেস্টেড হবার পর একমাত্র বোনের কথা ভেবেই আপনাকে বাঁচাবার জন্য ওই স্বীকৃতি দিয়েছিলেন। কিন্তু পরে জানা গিয়েছিল একটি কথা বকুলের জবানবন্দি থেকে, যা সে স্বেচ্ছায় কিরিটির কাছে প্রকাশ করেছিল সমস্ত ব্যাপারটা মিটে যাবার পর। মলয়কে সেই দুর্ঘটনার রাত্রে কাকার ঘর থেকে বকুল বের হয়ে আসতে দেখেছিল। মলয়ের সারা জামা কাপড়ে ও তার হাতে রক্ত ও হাতের পাতায় রক্ত। ধীরেন তার বাপকে হত্যা করে বের হয়ে যাবার পর মলয় ঢুকেছিল ওই ঘরে একটা অদ্ভুত চিৎকার শুনে। ঘরে ঢুকে দেখে ঘর অন্ধকার। আলো জ্বালতেই সেই বীভৎস দৃশ্যটা তার চোখে পড়ে। সে হতভম্ব হয়ে যায়। কাকার দেহটা নাড়াচাড়া করে বোঝে তিনি মৃত। ভয় পেয়ে তাড়াতাড়ি আলোটা না নিভিয়েই সে বের হয়ে এসেছিল। সেই অবস্থাতেই বকুল তাকে দেখেছিল। বকুলের কাছে পরে স্বীকার করেছিল কথাটা মলয়। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।